তো ক্যারাজোলেটের বিষয়টা হচ্ছে যে ওই জায়গাতে আমরা কি করি, ধরেন আপনার ক্লায়েন্টের কাছে 10টা প্রোডাক্ট আছে। তো 10টা প্রোডাক্টের ক্ষেত্রে এখন উনি যাচ্ছে একটা অ্যাডের ভিতরে 10টা প্রোডাক্ট শো করবে। বুঝতে পারছেন? তো ওই 10টা আমরা যেরকম 10টা ইমেজ যদি একটা পোস্টের ভিতরে 10টা ইমেজ দিয়ে দেই, সেক্ষেত্রে অ্যাডের ভিতরে মানুষ ক্লিক করে দেখে না। মানে খুব কম মানুষ আছে যারা ওই বাকিগুলো মনে করেন প্রথম কয়টা দেখায়, 8টা বা 7টা দেখায়, বাকি যে ইমেজগুলো ভিতরের দিকে থাকে মানে +1 +2 +6 এরকম থাকে না, ওই জায়গাটার ভিতরে মানুষ ক্লিক করতে চায় না। হ্যাঁ, যদি ক্লিক না করে সেক্ষেত্রে আপনার ওই নিচের যে প্রোডাক্টগুলো আছে ওইগুলো সেল হওয়ার রেশিও কমে যায়। কিন্তু এমন দেখা যায় যে ক্লায়েন্টের যতগুলো ছবি দেয় সবগুলোই বেস্ট সেলিং প্রোডাক্ট। ঠিক আছে, তারা যে ওই ফুল একটা বাল্ক পোস্ট করে ওই জায়গার ভিতরে দেখা যায় যে সবগুলোই বেস্ট সেলিং প্রোডাক্ট। কিন্তু উনি যে ওই যে সব একসাথে দিয়ে দিচ্ছে, একসাথে দেওয়ার কারণে উপরের দিকে 4-5টা দেখতেছে প্রোডাক্ট, দেওয়ার পরে নিচে আর ক্লিক করতেছে না, মাঝখানে ক্লিক করে আর কেউ বাকিগুলো দেখতেছে না। তখন হয় কি, নিচের যে ইমেজগুলো আছে, নিচের যে প্রোডাক্টগুলো আছে ওইগুলো সেল হয় না। এই ক্ষেত্রে আমরা কি করি, এই ক্ষেত্রে আমরা করি ক্যারাজোলেট। ক্যারাজোলেটটা কি? ক্যারাজোলেটটা হচ্ছে আপনি যে স্ক্রল করবেন ডান দিক থেকে বাম দিকে স্ক্রল করলে দেখবেন যে আপনার প্রোডাক্টগুলো দেখেন। কিছুক্ষণ পরে অ্যাডটা যখন চালাবো তখনই বুঝতে পারবেন বিষয়টা কেমনে কাজ করে। ক্যারাজোলেট চালালে কি হয়, ক্যারাজোলেট চালালে আপনার এট এ টাইম অনেকগুলো প্রোডাক্ট আপনি দেখাইতে পারতেছেন। আপনি ক্যাটালগ ধরে আপনার প্রোডাক্টগুলো দেখাতে পারেন। ক্যাটালগ বিষয়টা কি, মানে আপনার ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের ভিতরে আপনার মনে করেন যে একই ক্যাটাগরি মানে একই ক্যাটাগরির অনেকগুলো প্রোডাক্ট আছে। যেমন ধরেন আপনার শার্ট, আপনি শার্টের অনেকগুলো ক্যাটাগরি আছে, ঠিক আছে? কিছু আছে সিল্কের কাপড়, কিছু আছে মানে যেমনি ধরেন অনেকগুলো কাপড়ের শার্ট হইতে পারে। তো আমি ধরে ধরে ক্যাটাগরি ওয়াইজ শার্ট নিলাম, যে এটা হচ্ছে সিল্কের ক্যাটাগরি, আমি সিল্কের অ্যাড চালাবো। আমার কটনের ক্যাটাগরি, আমি কটনের অ্যাড চালাবো। এরপরে আর কি ধরনের শার্ট হয়, ধরেন টি শার্ট, ধরেন টি শার্ট একটা ক্যাটাগরি গেল। এরপর হচ্ছে ড্রপ শোল্ডার শার্ট, এবং ড্রপ শোল্ডারের আলাদা ক্যাটাগরি, টি শার্টের আলাদা ক্যাটাগরি। এরপরে হচ্ছে আপনার কটনের আলাদা ক্যাটাগরি, সিল্কের আলাদা ক্যাটাগরি, এবং ক্যাটাগরি ওয়াইজ আপনার ওয়েবসাইট থাকে। ঠিক আছে, প্রতিটা ওয়েবসাইট তো ক্যাটাগরির ভিতরে থাকে। কারণ আপনি ধরেন একটা ক্যাটাগরি উঠাইলেন, একটা ক্যাটাগরি উঠে ওই ক্যাটাগরির ভিতরে অ্যাড চালাতে চান, ওই ক্যাটাগরির ভিতরে বেস্ট যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলো আপনি মানুষের শো করতে চান এট এ টাইম। ঠিক আছে, তখন ওই ক্যাটাগরির ভিতরে বেস্ট 10টা বা 15টা যে ছবিটা আছে ওই ছবিগুলোর আপনি যখন একই অ্যাডের ভিতরে সবগুলো ছবি দেখাই দিবেন, ওইটা আমরা বলতেছি ক্যারাজোলেট। বুঝতে পারছেন? মানে ক্যারাজোলেটের সুবিধা হচ্ছে যে এট এ টাইম আপনি অনেকগুলো প্রোডাক্ট দেখাইতে পারেন। কিন্তু এই অ্যাড চালাতে গেলে আপনার একটু তুলনামূলক কস্ট বেশি পড়ে। বুঝতে পারছেন? মানে আপনার কস্টটা বেশি, মানে অ্যাড কস্ট অনেক বেশি পড়ে। অনেক বেশি পড়ে বলতে একটু তুলনামূলক বেশি পড়ে, নরমাল অ্যাডের থেকে তুলনামূলক ওইটার অ্যাডটা বেশি পড়ে। কারণ এট এ টাইম আপনার 15টা অ্যাড দেখাইতেছে বা এট এ টাইম আপনার 10টা ছবি দেখাইতেছে। বুঝতে পারছি? ওই জায়গায় আপনি চাইলে ভিডিও চালাতে পারেন, ইমেজও চালাতে পারেন, এ নিয়ে কোনো সমস্যা নেই। ভিডিও অ্যাড যেমন চালাবেন, ভিডিও অ্যাড ইমেজেরও সেম চালাতে পারেন। বুঝতে পারছি? আর আমরা যে বলি স্টিল ইমেজ, এই স্টিল ইমেজের ডিজিটাল মার্কেটিং এর ভাষা হচ্ছে স্ট্যাটিস্টিক, সরি স্ট্যাটিক, ইমেজ। বুঝতে পারছেন? এটা কি বলি আমরা, আমরা তো স্টিল ইমেজ বলি, এটার আরেকটা নাম হচ্ছে স্ট্যাটিক ইমেজ। আপনি যখন একটা মার্কেটারের সাথে কথা বলতে যাবেন তখন আপনার বলতে হবে স্ট্যাটিক ইমেজ। স্ট্যাটিক ইমেজ যখন আমরা বুঝি তখন আমরা বুঝি স্টিল ইমেজ। স্টিল ইমেজ, ক্রিয়েটিভ, স্ট্যাটিক সব এক কথা। আর যখন আমরা ভিডিও বলি তখন আমরা রিলস ইউজ করি, যদি সাইজের উপর ডিপেন্ড করে, যদি সাইজ রিলস সাইজ হয় তাহলে আমরা রিলস বলি, যদি এটা ল্যান্ডস্কেপ হয় তখন আমরা এটা বলি লং ফরম্যাট, যদি মনে করেন যে এটা লং ফরম্যাট প্লাস রিলস তখন এটা আমরা ভিডিও বলে চালাই। বুঝতে পারছেন বিষয়টা? তো ওইরকম করে একটু জার্গন গুলো মাথায় রাখবেন। তো আমরা স্টিল ইমেজের কি বলবো, স্ট্যাটিক ইমেজ। এবার আমরা ক্রিয়েটে যাই, ক্রিয়েটে থেকে এইসব তো জানেনই সবাই। ধরেন আমরা অ্যাওয়ারনেস দিলাম, অ্যাওয়ারনেস দেওয়ার পর কন্টিনিউ দিলাম, সেট ভুল করে লিস, সমস্যা নাই কেটে দিই। ফ্যানের আওয়াজের কারণে কথা কইতে ডিস্টার্ব হইতেছে। ম্যানুয়াল এগুলো কি আর কইতে হবো, তো জানেনই। তাহলে আমি টান দিয়ে ওই ইয়াতে চলে যাই, অ্যাড লেভেলে জায়গা। এদিকে আপনারা নাম দিয়ে দিবেন, যদি আপনাদের মনে হয় যে একই মানে এদিকে তো আর তেমন কিছু নাই, এদিকে একটা অ্যাডই আপনি দেখাবেন। তো এদিকে আপনার এইসব কাজ করার দরকার নেই। যদি মনে হয় যে ইন ফিউচার আপনার স্ট্র্যাটেজিক্যাল ডেভেলপমেন্টে কাজ করতে হবে তখন আপনি দিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই। এই হিসাবে নাম দিয়ে দিবেন, কনভার্সন করে নেবেন, মেসেঞ্জারে নিলে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে নিলে হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইটে নিলে ওয়েবসাইট, যেদিকে নিতে চান ওইদিকে সেটিং করে দিবেন। কস্ট পার গোল, এই জায়গাতে আপনি কস্ট পার গোল দিতে পারেন, যদি আপনার ওয়েবসাইট থাকে, আপনার যদি ইনফরমেশন থাকে সেক্ষেত্রেও দিতে পারেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। ডেট বাজেটিং দিয়ে দিবেন,
লোকেশন দিয়ে দিবেন, অ্যাডভান্স প্লাস অডিয়েন্স থাকবে, প্লেসমেন্ট যেমন আছে আপনারা রেখে দিবেন, প্লেসমেন্ট ধরার দরকার নাই। এবার আসেন এই জায়গাতে আমাদের অ্যাড সেটআপে আসলে এদিক থেকে আমরা অ্যাড সেটে ক্লিক করলে এদিকে দেখেন দরকার নাই, এই যে দেখেন সিঙ্গেল ইমেজ অ্যাড গতকালকে দেখছিলাম আমরা, এটা নিচে কি লেখা আছে ক্যারাসল, এটার ভিতরে আমরা ক্লিক করলে দেখবেন নিচের দিকে কিছু জিনিস ওপেন হবে, এই যে অ্যাড ক্রিয়েটিভে যদি আমরা আসি এদিকে দেখেন লেখা আছে অ্যাট লিস্ট 2 কার্ডস, অ্যাড 2 কার্ডস, এদিকে কার্ডস মানে কি বুঝাইতেছে, মানে আপনার ভিডিও বা ইমেজ, ওই ভিডিও বা ইমেজের যে বিষয়টা আছে ওইটা কমপক্ষে 2টা থাকতেই হবে, একটা হইলে হবে না, 2টা কমপক্ষে থাকতেই হবে, সর্বোচ্চ আপনি দিয়ে 15টা পর্যন্ত দিতে পারেন, বুঝতে পারছি, মানে 15টা ইমেজ আপনি একসাথে দেখাইতে পারবেন বা 15টা ভিডিও আপনি এট এ টাইম দেখাইতে পারবেন, বিষয়টা ক্লিয়ার। এবার আসেন এটা কিভাবে কার্ডগুলো অ্যাড করে, অ্যাড কার্ডের ভিতরে আমরা ক্লিক করি, এই দেখেন ইমেজও আছে ভিডিও আছে, আপনি যদি চান ইমেজ দিতে আপনি ইমেজ দিবেন, যদি ভিডিও চান ভিডিও দিবেন, আমরা দুইটাই দেখবো, ধরেন ইমেজ দিলাম, এদিকে হয়তো ইমেজ টিমেজ কিছু নাই, না আছে তো, ধরেন এটা নিলাম, কন্টিনিউ করলাম, এটা কন্টিনিউ করার পরে এদিকে দেখবেন যে আপনার হেডলাইন দিছে, হেডলাইন সম্পর্কে ধারণা আছে, গত ক্লাসে বলছিলাম, হেডলাইনটা হচ্ছে আপনার বাটনের পাশে দেখায়, এটা আরেকটা অ্যাড করতে হবে, দাঁড়ান আরেকটা অ্যাড করি, একটা অ্যাড কার্ড, ইমেজ অ্যাড, একটা অ্যাড কার্ড করলাম, এদিকে প্রিভিউ আসবে, এই রোডটা কেন দিয়েছে বলেন তো, গত ক্লাসে কইছিলাম, ভালো করে পড়েন কি কইছে, দেখা যায় না জুম করবো, পড়েন, আমরা কিন্তু হেডলাইন দেই নাই, এই অ্যাডের ক্ষেত্রে হেডলাইনটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, এদিকে আপনি যখন হেডলাইন এড করে দিবেন, এই জায়গাতে আপনি হেডলাইন এড করবেন, তখন দেখবেন যে অটোমেটিক আপনার এই হিরোটা চলে গেছে, এত এখন এদিকে কি আছে, এটা থাম্বনেল ডিজাইন, ধরেন গেট 50% ডিসকাউন্ট, কাজ করে না কেন, ধরেন লিখলাম আমরা গেট 50% অফ, মানে এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা যদি আপনি কিনেন তাহলে এই বাটনে যদি ক্লিক করেন তাহলে কত পার্সেন্ট অফার পাবেন, 50% ডিসকাউন্ট পাবেন, তো এই জিনিস যখন দেখবো অটোমেটিক সে ক্লিক করতে বাধ্য হবো যদি সে তার থাম্বনেল ডিজাইন দরকার হয়, বুঝতে পারছেন বিষয়টা। এরপরে ডেসক্রিপশনে আপনি কি লিখবেন, আপনি কি কি ধরনের সার্ভিস দিবেন বা কি কি করবেন, এটা পুরো একটা ডিটেইল ডেসক্রিপশন লিখে দিবেন। আর ডেসক্রিপশনের ক্ষেত্রেও কথা আছে, ডেসক্রিপশনের ক্ষেত্রে যদি আপনার টার্গেট হয় মোবাইল অডিয়েন্স, টার্গেট আমাদের মোবাইল অডিয়েন্সে থাকে, যদি মোবাইল অডিয়েন্স হয় তাহলে আপনি প্রথম 3 লাইনের ভিতরে আপনার এমন কিছু লিখতে হবে যাতে বাকি কন্টেন্টটা পড়ে, আর যদি এরকম সম্ভব হয় যে 3 লাইনের ভিতরে আপনি মূল কন্টেন্ট লিখে দিবেন তাহলে ওইটা আরো বেটার, ঠিক আছে। যদি এরকম হয় যে 3 লাইনের ভিতরে লিখতে পারবেন তাহলে 3 লাইনের ভিতরে লিখতে হবে, আর যদি 3 লাইনের ভিতরে না লিখতে পারেন তাহলে প্রথম 3 লাইনের ভিতরে এমন কিছু লিখবেন যাতে বাকি যে কন্টেন্ট আছে সে পড়তে বাধ্য হয়, বুঝতে পারছি, ওইরকম করে কন্টেন্ট লিখবেন। আর যদি এরকম হয় যে কম্পিউটার ভার্সনের আপনার টার্গেট, কম্পিউটার ভার্সনে গেলে আপনি 3 থেকে 6 লাইনের ভিতরে আপনার সব কন্টেন্ট লিখতে হবে। আর বেস্ট রাখতে আপনি একদম যদি জেনারিক রাখেন যে সব জায়গাতেই আমার পারফেক্ট থাকুক, 3 থেকে 6 লাইন আর 3 লাইনের ভিতরে একদম মেইন টপিক লিখবেন 3 লাইনের ভিতরে, আর 3 থেকে 6 লাইনের ভিতরে পুরো ইনফরমেশন শেষ করে দেবেন, তাহলে কম্পিউটার ডেস্কটপ ইউজারও বিরক্ত না হয়, মোবাইল ইউজারও বিরক্ত না হয়, এটা বুঝতে পারছি। দেখবেন বড় বড় কোম্পানিরা প্রথম দিকে একদম প্রথম 2 লাইনের ভিতরে এমন কিছু লেখা দেয় যে পরবর্তী 3-4 লাইনও আপনি পড়েন। ক্যাপশন যদিও মানুষ পড়ে না, ক্যাপশনের মানে কিছু রিসার্চ আছে, যেমন ধরেন আপনি কই চোখ ফেলাইতেছেন, আপনি একটা ওয়েবসাইটে ঢুকে বা ফেসবুকে ঢুকে আপনি কই চোখ রাখতেছেন, কোন জায়গায় কত সময় থাকতেছেন, ওইগুলো নিয়ে রিসার্চ হয়, ওই রিসার্চগুলো একটু পড়েন, দেখবেন যে ক্যাপশন খুব কম মানুষ পড়ে, মানে 90% to 92% মানুষ ক্যাপশন পড়েন। তারা কি করে, তারা ভিডিও অ্যাড দেখে বা যা এই যে স্ট্যাটিক ইমেজটা আছে ওই স্ট্যাটিক ইমেজটা দেখে, ওই ইমেজটা দেখে তারা ডিসিশন নেয় যে তারা এদিক থেকে প্রোডাক্ট কিনবো কি কিনবেন। এরপর যদি মনে হয় যে না এদিক থেকে কিনা যায়, সেক্ষেত্রে তারা যায় ক্যাপশনটা পড়ে, বুঝতে পারছি। তো ক্যাপশন পড়ার মানে আপনার মানুষ খুব কম মানুষ ক্যাপশন পড়ে, তো কম মানুষ যেহেতু পড়ে তাহলে আপনার ওই টার্গেটেড অডিয়েন্সটাই পড়বে,
ক্যাপশন যারা পড়বে তারা হচ্ছে আপনার টার্গেটেড বা পটেনশিয়াল কাস্টমার আপনার। তো পটেনশিয়াল কাস্টমাররা যেহেতু পড়তেছে তাহলে ওই জায়গার ভিতরে আপনার এমন কিছু লিখতে হবে যে আপনার পটেনশিয়াল কাস্টমার আপনার প্রোডাক্টটা কিনতে সিদ্ধান্ত নিতে পারে। এদিকেও কিন্তু ফানেলিং আছে। কেমনে ফানেলিংটা আছে? প্রথমে সে ভিডিওটা দেখলো বা ইমেজটা দেখলো, ইমেজটা দেখার পরে তার মনে হয়েছে যে না অন্য অ্যাডগুলো থেকে এই অ্যাডটা ভালো বা অন্য জায়গা থেকে এই জায়গাতে কোয়ালিটি মনে হইতেছে ভালো, সে কিন্তু এই জায়গাতে ভালো মনে করছে, কনসিডার করলো। এই কনসিডার করার পরে সে আরো বিশ্বাস করতে চাইতেছিল আপনার, বিশ্বাস যখন করতে চায় তখন সে ক্যাপশন করে। ক্যাপশন যখন আপনি পারফেক্টলি লেখেন তখন সে যায় আপনার মেসেজটা দেয়। বুঝতে পারছেন? এটা যত সেল হয়, যত রকমের সেলস আপনি দেখতেছেন, আমরা যে অ্যাড চালাই, অ্যাড চালানোর পরে যে সেলসটা হয়, সেলসটা এই ফানেলিং এর ভিতর দিয়ে যায়। প্রথমে সে ভিডিও দেখে বা ইমেজ দেখে, দেখার পরে সে ক্যাপশনটা পড়ে, ক্যাপশন করার পরে এরপরে সেন্ড পারসেন্ট বাটনে ক্লিক করে। আর যদি সে আপনার সবার আগে থেকে জানে, ঠিক আছে, যেমন মেয়েদের অনেক ধরনের প্রোডাক্ট আছে যারা একই পেজ থেকে বারবার কিনে, তখন বারবার আপনি যখন অ্যাড দেখাবেন সে আর ক্যাপশন করবে না, কারণ সে আপনার প্রোডাক্ট সম্পর্কে আগে থেকেই জানে আপনি কেমন সার্ভিস দিবেন। তো সে ডাইরেক্ট কি করে, সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে। এটা বুঝতে পারছি? ওই বিষয়গুলো মাথায় রেখে একটা অ্যাড সাজাবেন যে আপনি কোন ধরনের ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন। ক্লায়েন্টটা কি আপনার চিনে কি চিনে না, আপনার পেজের কি পপুলার পেজ নাকি এটার পপুলার করতে হবে। পপুলার পেজ হলে একরকম স্ট্র্যাটেজি, যদি পপুলার না হয় তাহলে আরেক রকম স্ট্র্যাটেজি। বিষয়টা বুঝতে পারছি? এবার দেখেন এদিকে আমরা একটা ক্যাপশন লিখে দিবেন। ক্যাপশন ক্যাপশন লেখাটা বেটার, যদি ক্যাপশন লেখেন এটা বেটার, যদি না লেখেন তাও কোনো সমস্যা নেই, এটা এত ইম্পর্টেন্ট কোনো কিছু না, কিন্তু ক্যাপশন লিখে দেওয়াটা বেটার। বুঝতে পারছি? এবার দেখেন হেডলাইনের ভিতরে আপনি চাইলে আরো হেডলাইন অ্যাড করতে পারেন। তো এইদিকে যদি আমি এই যে অ্যাপ্লাইটা করলাম, এই অ্যাপ্লাইটা করলে কি হবে, এই যে একটা লেখা লিখলাম এরপর আমি যত ইমেজ অ্যাড করবো সব জায়গাতে এই লেখাটা চলে আসবে। মানে অ্যাপ্লাই টু অল কার্ড যেটা দিলাম, অ্যাপ্লাই টু অল কার্ডস দিলে মানে আমার প্রতিটা কার্ড যেগুলো থাকবে সবগুলোতে আমার দেখাবে কি গেট 50% অফ। আর আমি তো এটা দিলাম গেট 50% অফ সব জায়গাতে, কিন্তু এমন হতে পারে আপনার ক্লায়েন্ট করতে পারে যে আমি স্পেসিফিক কার্ডের জন্য স্পেসিফিক অফার দিলাম। ধরেন উনি থাম্বনেল ডিজাইন করে, উনি ব্যানার ডিজাইন করে, উনি রিলস ডিজাইন করে, মানে রিলসের থাম্বনেল ডিজাইন করে, প্রতিটা জন্য আলাদা আলাদা ডিসকাউন্ট দিল। তখন আপনি কি করবেন, তখন প্রতিটা আলাদা আলাদা করে ধরবেন, আলাদা আলাদা করে ধরে এই যে কলমের বাটনটা দেখতেছেন, এই কলমের বাটনে ক্লিক করবেন, কলমের বাটনে ক্লিক করে যেই হেডলাইনটা দিবে আপনারে ওই হেডলাইনটা জাস্ট এদিকে এডিট করে দিবেন। এটা বুঝতে পারছি? সমস্যা হচ্ছে বুঝতে? এটাতে অবশ্যই করা যাবে, এই কারণেই তো আপনারা বলছি যে আপনারা যখন ডিজাইন করবেন 3 ধরনের ডিজাইন করবেন। যদি ভিডিও থাকে তাহলে আপনার থাম্বনেল ডিজাইন করতে হবে না 16:9 রেশিও। যদি আপনার রিলস হয় এটা 9:16 রেশিও। আর যদি আপনার এটা স্কোয়ার ইমেজ হয় সেক্ষেত্রে 1:1, মানে স্কোয়ার। স্কোয়ারের হিসাবটা কেমন হয়, স্কোয়ারের হিসাব সবসময় মনে রাখবেন, যদি আপনার ওয়াইড হয় 500, হাইটও 500। বুঝতে পারছেন? যদি ওয়াইড হয় 1080, হাইটও আপনার 1080। বুঝতে পারছি? যদি কেউ বলে যে 500/500 তার মানে হচ্ছে স্কোয়ার। 1080/1080 স্কোয়ার। 1080/1920 এটা কি হবে বলুন তো? 1080/1920 হচ্ছে আপনার রিলসের সাইজ, রিলস। আর 1980/1080 এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, মানে ইয়াটা আর কি লং ফরম্যাট ভিডিও যেটা ওইটার থাম্বনেল। ভিডিও ইউটিউবে আমরা থাম্বনেলটা দেখি এটা হচ্ছে 1980/1080, ঠিক আছে? আর রিলসের জন্য যেটা এটা 1080/1920। হিসাবটা কিন্তু একদম ইজি, জাস্ট উল্টাই দিবেন, রিলসের জন্য হয়ে যাবে, উল্টাই দিবেন লং ফরম্যাট ভিডিওর জন্য হয়ে যাচ্ছে। আর স্কোয়ারটা মনে রাখবেন কেমন, 1080/1080 দুইটাই সমান। বিষয়টা ক্লিয়ার? আর এদিক থেকে কিভাবে ক্লিক করবেন, এদিকে এডিটে ক্লিক করেন, এডিট প্লেসমেন্ট। এবার এদিকে বলেন জিজ্ঞেস, মানে আপনারা বলতেছে যে কোন জায়গাতে সমস্যা আছে, বলতেছে যে ডেলিভারিং টু ফেসবুক ইন স্ট্রিম অ্যাড। ইন স্ট্রিম অ্যাড কোনটা? ইন স্ট্রিম অ্যাড আপনার ভিডিওর ভিতরে ভিডিও চলতেছে, ভিডিও চলাকালীন আপনার মানে একটা অ্যাড আসবে, এটারে বলতেছে ইন স্ট্রিম অ্যাড। তো ইন স্ট্রিম অ্যাড এর ভিতরে আপনার কি রকম ফরম্যাট হয়, ইন স্ট্রিম অ্যাড এর ক্ষেত্রে আপনারা বলতেছে যে এরকম লম্বা ফরম্যাট। লম্বা ফরম্যাট কোনটা? রিলসের যে সাইজটা। তো রিলসের সাইজটা আপনি এদিক থেকে জাস্ট ডিজাইন করবেন, করে আপলোডে যাবেন, আপলোডে গিয়ে আপনার অবশ্যই ডেস্কটপে এটা ডিজাইনে থাকবে, ওই ডেস্কটপ থেকে নেবেন, নিয়ে জাস্ট এদিকে বসাই দিবেন, বসাই দিয়ে সেভ দিয়ে দিবেন, কাহিনী শেষ। বুঝতে পারছি? তখন এই ইরোডটা আর থাকবে না। বেস্ট সবসময় এটা মাথায় রাখবেন, এটা প্র্যাকটিস করবেন, এটা বেস্ট প্র্যাকটিস। অ্যাড চালানোর ক্ষেত্রে এটা প্রফেশনাল প্লাস বেস্ট প্র্যাকটিস। কারণ আপনি কিন্তু কোনো জায়গাতেই প্লেসমেন্ট অফ করতেছেন, যেহেতু প্লেসমেন্ট অফ করতেছেন না, তো প্লেসমেন্ট যে জায়গাতে যে প্লেসমেন্ট আছে, যেই
ইয়ে বলতেছে আপনারে কাজ করার জন্য যেটা বলতেছে আপনি ওইটাই করে দিন। যেমন মেসেঞ্জার স্টোরিজ কোনটা? আপনি যখন মেসেঞ্জারে স্ক্রল করেন দেখবেন যে হঠাৎ করে একটা অ্যাড এসে পড়ছে। ওই জায়গার ভিতরে কি ধরনের অ্যাড দিতে হবে? আপনার রিলসের সাইজ দিতে হবে। কারণ আমি কিন্তু অ্যাড যখন আপনি যখন স্টোরি দেখেন, স্টোরি কি স্কোয়ার থাকে? স্টোরি কিন্তু পুরো মোবাইল নিয়ে থাকে। তো পুরো মোবাইল নিয়ে কি থাকে? রিলস থাকে না? ওই রিলসের সাইজে দিতে হবে। তো এদিকে দেখেন বাটন দিছে, কিন্তু এই দুটোতে বাটন দেয় না। কেন দেয় না বলুন তো? এটাতে বাটন আছে না একটা? এদিকে কোনো বাটন আছে? বাটন নাই। কারণ এই তিনোটারই সেম সাইজ। আপনি এক জায়গাতে দিবেন, তিন জায়গাতে কাজ করবে। এই কারণে আমরা বলি যে তিন ধরনের ডিজাইন করে নেবেন। যদি ভিডিও থাকে তাহলে থাম্বনেল ডিজাইন করবেন, যদি রিলস থাকে রিলস ডিজাইন করবেন, আর যদি এই ইয়ে হয় স্টিল ইমেজ হয় তাহলে স্টিল ইমেজের একটা স্কোয়ার ডিজাইন করে নেবেন। এটা ক্লিয়ার? স্টিল ইমেজ তো এমনি ডিজাইন করবেন, জাস্ট ওইটারে চেঞ্জ করে ইয়ে করে নেবেন, রেশিওটা চেঞ্জ করে নেবেন। আর ক্যানভাতে ডিজাইন করলে তো এটা কোনো ব্যাপারই না। আপনি স্কোয়ারটা ডিজাইন করবেন প্রথমে, তারপরে সুন্দর করে জাস্ট রিসাইজ করে এটা জাস্ট একটু প্লেসমেন্টটা ঠিক করে দিবেন, কাহিনী শেষ। এটা পারবেন তো না দেখাই দিতে হবে? আচ্ছা তাহলে এই জায়গাটা আগে শেষ করি, এরপরে শেষের দিকে দেখাই দিই। তো এদিকে দেখেন আপনারা এদিকে 15টা কার্ড অ্যাড করতে পারবেন। 15টা কার্ড যে অ্যাড করবেন, 15টা যদি কার্ড থাকে তাহলে আপনি অ্যাড করবেন। যদি মনে করেন যে ওনার 10টা প্রোডাক্ট আছে তাহলে আপনি 10টা প্রোডাক্ট করবেন। তো এদিকে যেমন আমার 4টা আছে, তো আমি 4টা অ্যাড করি আর কি। ভিডিও নাই এই জায়গাতে, ভিডিওটা এই কারণে দেখাইতে পারতেছি না। আচ্ছা দাঁড়ান একটা ভিডিও দিয়ে দেখাই। ধরেন আমার 4টা কার্ড অ্যাড করলাম আমি এদিকে, হ্যাঁ? এবার একটা ভিডিও অ্যাড করে দিয়ে দিই। আর ভিডিওটা আমার মোবাইল মানে আমার পিসিতে বা আমার অ্যাড ম্যানেজারের ভিতরে কানেক্টেড নাই। এতক্ষণ আমি যে 4টা ক্রিয়েটিভ দিছি, এই 4টা ক্রিয়েটিভ কিন্তু আমার অ্যাডস ম্যানেজারের ভিতরে ছিল। ঠিক আছে? এই দেখেন এটা কমাই দিছে, সিলেক্ট মিডিয়া 10টা করে দিছে, আগে 15টা ছিল। 10টা পর্যন্ত আপনি দিতে পারবেন। তো এই 10টা যে দিতে পারবেন, এটার ভিতরে 10টার ভিতরে একটা ভিডিও দিতে পারবেন। তো ভিডিওটা এটার সাথে রিলেটেড হবে না, আমি জাস্ট এদিক থেকে এটা নিয়ে দিয়ে দিচ্ছি। ধরেন এই ভিডিওটা আমি দিয়ে দিলাম। ভিডিওটা আমি যেমন নিছি, প্রথম আপনি যখন অ্যাড ম্যানেজারে কাজ করতে যাবেন, আপনার তো এরকম ভিডিও ইমেজ থাকবে না। আপনারও সেম প্রসিডিওরে আপলোড করে নেবেন। বুঝতে পারছেন? তো এদিকে ভিডিওটা আপলোড হইতেছে, কতক্ষণ লাগবে আল্লাহ জানে। মোবাইল দিয়ে হইতেছে তাও আবার। ধরেন ক্যান্সেল করলাম, জাস্ট এদিকটা আপলোড করবেন, সিলেক্ট করবেন, ওকে দিবেন, আশা করবো এদিকে। ভিডিওটা ক্লিয়ার? এরপর হচ্ছে প্রতিটা ধইরা ধইরা কি করবেন? প্রতিটা ধইরা ধইরা এটার হেডলাইন চেঞ্জ করবেন, ডেসক্রিপশন চেঞ্জ করবেন, হেডলাইন চেঞ্জ করবেন, ডেসক্রিপশন চেঞ্জ করবেন। বিষয়টা ক্লিয়ার? ডেসক্রিপশনটা খুব সুন্দর করে লিখবেন, যাতে ক্লায়েন্ট যদি পড়ে, ডেসক্রিপশন যদি পড়ে, সেক্ষেত্রে ডেসক্রিপশন যাতে পড়েই সে আপনারা মেসেজ করে। আবার ডেসক্রিপশনে এত বড় করে ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশন খুব মিনিমাল লিখবেন, 7 থেকে 8-10 লাইনের ভিতরে শেষ করে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি বড় হয় সেক্ষেত্রে বড় করেন, সমস্যা নেই, কিন্তু 8-10 লাইনের ভিতরে আপনার মেইন কথাটা রাখেন। এটা বুঝতে পারছি? আর যখন ডেসক্রিপশন লিখবেন সবসময় চেষ্টা করবেন কোশ্চেন টু কোশ্চেন ভ্যারি করে, যে কেন আমাদের থেকে সার্ভিস নেবেন, আমাদের সার্ভিসে কি কি পাবেন। কারণ কোশ্চেন এগুলাই হয় মানুষের মাথায়, যে আপনার থেকে কেন আমি সার্ভিস নিব, আপনি আমার কি সার্ভিস দিবেন, এরকম কিন্তু মানুষ কোশ্চেন করে। তো আপনি যদি কোশ্চেনগুলারে হেডলাইন করেন, কোশ্চেনগুলারে ঠিক করে লেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লায়েন্টের রেশিওটা বাড়া শুরু করে। আর যদি আপনি পপুলার হয়ে যান, সেক্ষেত্রে তো আপনার কাছে জিজ্ঞাসা করবে না কেউ আপনি কিভাবে সার্ভিস দিবেন বা না দিবেন। তো এদিকে হচ্ছে কাহিনী এতটুকুই, যে আপনি হেডলাইন দিবেন আর ডেসক্রিপশন দিবেন। বিষয়টা ক্লিয়ার? এই জায়গাটাতে কোনো সমস্যা আছে? বিষয়টা বুঝতে পারছেন? এখন দেখেন আমরা যদি একটু প্রিভিউটা একটু দেখি, প্রিভিউটা কেমন দেখাবে? 4টা অ্যাড করছি না আমরা? এরকম অ্যাড দেখছেন কোনো সময় ফেসবুকে? এটাতে আমরা বলছি ক্যারাজল অ্যাড। বুঝতে পারছেন? এই যে বারবার আপনি একের পর এক অ্যাড দেখছেন, একের পর অ্যাড দেখতেছেন, এটাতে আমরা বলছি ক্যারাজল। কারণ এই ক্যারাজল অ্যাডই আমরা যখন সেলসে চালাবো বা আমরা যখন ওয়েবসাইটে কনভার্ট করবো, ট্রাফিকটা যখন ওয়েবসাইটে পাঠাবো, এই জায়গাতে যদি আমরা একটু ওয়েবসাইটে পাঠাই এটা, ধরেন আমার কনভার্সনটা যাবে কই? কনভার্সনটা যাবে, আমার কনভার্সন লোকেশন হবে আমার ওয়েবসাইট, ওই আছে ওয়েবসাইট। ওয়েবসাইট দিলে আমার কাছে মানে পিক্সেল যাবে। এই ওয়েবসাইট চাইছি, আমার কাছে বলতেছে ক্রিয়েট পিক্সেল। ধরেন আপাতত আমরা পিক্সেলের কোনো কাজ করতেছি না, হ্যাঁ? আপনারা ঠিক করে যদি কাজ করেন তাহলে আমি পিক্সেল বানানোর, পিক্সেল ট্যাগ মেল দিয়ে কনফিগার করা শিখিয়ে দিব। বুঝতে পারছেন? যদি মনে করেন যে ক্লায়েন্ট টাইন্ট আনতে পারেন, মানে ক্লায়েন্টের কাজ করতে পারেন, আমি আপনাদেরকে কনফিগার করা শিখিয়ে দেব। আর যদি না পারেন তাহলে দিতাম, এটা বোনাস, এটা আপনাদের ইয়েতে নাই, মানে আপনার যে মডিউল আছে ওই মডিউলে নাই। যদি শিখতে চান তাহলে কাজ করেন, এটা কিন্তু মজার কাজ আসলে। দেখাইছিলাম আমি ট্যাগ ম্যানেজার আপনাদেরকে, পিক্সেল দেখাইছিলাম, ওই বেঁচে মনে দেখাইছি না? আচ্ছা সমস্যা নেই, আপনাদেরকে আজকে দেখা যায়, যারা আইসে না তারা মিস করবে।
আচ্ছা এদিকে দেখেন আমরা যদি কার্ড আবার অ্যাড করি, এটা কিন্তু গেছে গা, এর আগে যেটা কাজ করছি ওটা শেষ। ওইটা কোন ক্ষেত্রে ইউজ করবেন? যাদের ওয়েবসাইট নাই। এতক্ষণ যেটা কাজ করছি যাদের ওয়েবসাইট নাই তাদের জন্য অ্যাড চালাবেন। আর যদি ওয়েবসাইট থাকে মানে ওয়েবসাইটে কনভার্সন হবে, কারণ আপনারা বলছে যে আপনার ক্লায়েন্ট বলছে যে আমার একটা ওয়েবসাইট আছে, আমার ফেসবুকের থেকে ওয়েবসাইটে যায় পারচেজ করবে, তখন আপনি আমি এখন যে প্রসিডিউর দেখাচ্ছি ওই প্রসিডিউরে কাজ করবেন। আর যদি মনে করেন যে সে বলতেছে আমার ফেসবুক থেকেই ফেসবুকের কাস্টমার ফেসবুক থেকেই পারচেজ করবে, সেক্ষেত্রে আগের প্রসিডিউর ইউজ করবেন। বিষয়টা ক্লিয়ার? আসেন ইমেজ অ্যাড করি, দুইটা কমপক্ষে অ্যাড করতে হবে। এটা বন্ধ করে দেন, স্লো করতেছে। নতুন কিছু কি চোখে পড়ছে এদিকে? গতবার ছিল না এখন আছে, এটা দেখানোর জন্য। ধরেন দুইটা কার্ড অ্যাড করলাম আমি, হ্যাঁ দুইটা কার্ড অ্যাড করলাম, আমার এদিকে প্রিভিউ আসার কথা, মাইন্ড করছে কেন হেড টাইটেল দিছি না, ডেস্টিনেশন দিছি না। ওই ইরোরটা পড়েন তো, ইরোরে কি লেখছে? আমি যদি কয়ে দিই সমস্যা তাহলে তো বুঝবেন না, আপনারা পড়েন ইরোরে কি সমস্যা আছে। ডেস্টিনেশন বুঝতেছে, এই যে দেন ডেস্টিনেশন লেখা আছে, ডাজন্ট হ্যাভ ডেস্টিনেশন। ডাজন্ট হ্যাভ ডেস্টিনেশন মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। এখন ধরেন আপনি কোনো একটা ওয়েবসাইট নেন, ধরেন আমারটাই নেন, এদিক থেকে নিয়ে জাস্ট এই লিঙ্কটা কপি করেন। এটা তো জাস্ট দেখা যাচ্ছে ডেমো হিসেবে দেখা যাচ্ছে, এটা আবার মেরে দিন না। আপনার ক্লায়েন্ট যে প্রোডাক্টটা আপনার দিতেছে বা যে প্রোডাক্টটা এই জায়গাতে আপনি শো করতেছেন, শোকেস করতেছেন, এই জায়গাতে যে ইমেজটা দিতেছেন ওই ইমেজটা যে লিঙ্কে আছে ওই লিঙ্কটা আপনারা দিবেন। বুঝতে পারছেন? বা আপনার যদি ওয়েবসাইটটা দেয় তাহলে আপনি ওই ওয়েবসাইটে গিয়ে ওই ওয়েবসাইটের যে ইমেজটা আছে ওই ইমেজের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটার ইমেজটা সব ডাউনলোড করে নিয়ে আসবেন। এটা ক্লিয়ার? আচ্ছা দাঁড়ান, এমন তো আপনার কাছে ক্লাস ছোট, একটু ক্লাসটাকে বড় করি। ধরেন আরং এর ওয়েবসাইটে যাই, আরং এর জন্য আমরা একটা ক্যারাজল অ্যাড চালাবো, ঠিক আছে? করবো যেহেতু একদম প্রপারলি করে দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। আরং এর কয়টা ব্র্যান্ড আছে কোন তো? আরং তো একটা ব্র্যান্ড, ব্র্যান্ডের ভিতরে সাব ব্র্যান্ড থাকে, সাব ব্র্যান্ড কয়টা আছে কোন তো? জানেন কি দেখতেছে? জানেন না? এই যে দেন উপরে লেখা আছে, এইদিকে দুইটা আছে, আরো চারটা, আরো দুইটা আছে। তাগা, তাগা ম্যান, তাগা হচ্ছে মেয়েদের মনে হয়, আর তাগা ম্যানস হচ্ছে ছেলে। ধরেন কারোর ওয়েবসাইট ঢুকলে আমার কেমন জানি একটু ভালো লাগে, হ্যাঁ কালারফুল কালারফুল, হ্যাঁ। ধরেন ওনারা আমরা সেভ করি, আচ্ছা এটি তো স্কোয়ার না, এই ছবি নষ্ট হয়ে যাবে। ধরেন তাকাতে যাই আমরা, কিন্তু ওয়েবসাইটটার ভিতরে একটু সমস্যা আছে, এত বড় ব্র্যান্ডের ওয়েবসাইট তারপর সমস্যা। তাকাতে সব সুমাইয়া আপুদের জিনিসপত্র আছে, আমাদের কিছু নাই। জান না লোডিং টাইম কত বেশি এটা। আসলে তো এটা ওয়েবসাইটের দোষ না, এটা দোষ হচ্ছে আমার নেটওয়ার্ক। এডিএ নিলে একটাও আমি অ্যাড চালাইতে পারবো না এটার উপর, এই সব হচ্ছে পোর্ট্রেট সাইজ, এইগুলো চালাইতে পারবো। ধরেন এটা সেভ করি, সেভ ইমেজ, সেভ ইমেজ, এই মাইন্ড করছে কি লিখ প্রথমটা কপি হয়েছে, সেভ। এটা কিন্তু মোটামুটি আপনাদেরকে কাজটাই দেখাই যাচ্ছে, কিন্তু কাহিনী হচ্ছে এই যে দেন ডাব্লিউ ওয়েবপি ফাইল হয়ে রয়েছে। ওয়েবপি ফাইল মানে বুঝেন? ওয়েবপি ফাইল মানে হচ্ছে এই যে ইমেজটা আছে না, এই ইমেজটা একটা ওয়েবের আন্ডারে আছে, মানে তারা এটা কোড করে ইমেজটারে বসাইছে। মানে আপনি চাইলে এই ইমেজটা ডাউনলোড করতে পারবেন না, ইমেজটা ডাউনলোড করে অন্য জায়গাতে ইউজ করতে পারবেন না, কারণ এটা আমরা নিতে পারছি না এই কারণে। এটা যদি আপনি ওপেন করেন, ওপেন করলে দেখবেন যে পুরো ওয়েবসাইট লোড হয়ে গেছে, মানে ইমেজই ডাউনলোড করছেন কিন্তু ওই ইমেজটা এমন ভাবে ডাউনলোড হবে পুরো ওয়েবসাইটে লোড হবে। এটা হচ্ছে বড় বড় ব্র্যান্ড যারা আছে বা ওই যে প্রথম আলো টাইপ যারা নিউজ বানায়, বা তারা এমন ভাবে তারা করে যে ইমেজগুলো তারা খুবই মানে প্রিসিয়াসলি বিল্ড করে বা ডিজাইন করে এডিট করে, তারা কিন্তু এইগুলোরে কাউকে দিতে দেয় না।
কারণ এটা নিলাম নিয়ে সেটা দেখলাম যে লোকাল ওই ড্রেসটা পাওয়া যায়, তো তার থেকে ইমেজটা নিলাম নিয়ে আমার পেজের ভিতরে দিলাম দিয়ে আমি ওই সেলটা আবার সেল করতেছি, রিসেল করতেছি, তখন সেই ক্ষেত্রে কিন্তু তার লস বা তার কোম্পানির ইয়েতে ইফেক্ট পড়ে। তো ওই ক্ষেত্রে আমরা এগুলো নিতে পারি না। এটা আমি জানতাম না, আজকে দেখলাম এটা তারা ওয়েব পি দিয়ে রাখে। ওয়েব পি প্রথম আলো দিয়ে রাখে, প্রথম আলোর কোনো ইমেজ আপনি ডাউনলোড করতে পারবেন না। ডাউনলোড করলেও যে পেজে ডাউনলোড করছেন, যে ইমেজে ডাউনলোড করতেছেন, ওই ইমেজে যে মেসেজটা আছে বা নিউজটা আছে ওই নিউজ শো ডাউনলোড হবে। বুঝতে পারছেন বিষয়টা? আর কোনো ওয়েবসাইট আছে পরিচিত? আচ্ছা, সব এরকমই থাকবে, বড় বড় ব্র্যান্ড। আচ্ছা, আহ, এটা আমার একটা ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট আসিল কি আছে এখনো আছে, শীতকাল হইলে হ্যাঁ লারা যায় ওয়েবসাইটে অ্যাক্টিভ হয়। ধরেন কি দেওয়া যায়, আরে বিলিভার সাইন না বানানো বলে লিখছি। এবার আসেন দেখি এটার কি অবস্থা, এটাও কি ডাব্লিউপি ওয়েবপি করে রাখছে নাকি জানেন? এটার ইমেজ ঠিক আছে, এই যে দেখেন স্কোয়ার ইমেজ দেওয়া আছে না, স্কোয়ার ইমেজ হচ্ছে আপনার ক্যারাজল অ্যাডের জন্য একদম পারফেক্ট, কারণ ক্যারাজল অ্যাডের সাইজটা হচ্ছে 1:1। তো ওই জায়গাতে যদি আপনি মনে করেন যে রিল সাইজ দিয়ে রাখছেন 16:9 রেশিও দিয়ে রাখছেন আর 9:16 রেশিও দিয়ে রাখছেন, তখন আবার দেখতে ভালো লাগবে না, দেখতে কেমন জানি অকওয়ার্ড লাগে। আসেন দেখি এটা সেম ইউজ করা জানি না, এটাও ওয়েবপি করে রাখছে। অনেক চালাক তার। আর ওয়েবপি রে কি আসলে ইমেজে কনভার্ট করা যায় না? ওয়েবপিরও আপনি ইমেজে কনভার্ট করতে পারবেন। ওয়েবপি টু জেপিজি কনভার্টার দিয়া ওয়েবপি দিবেন, এটা জেপিজি হয়ে ডাউনলোড হয়ে যাবে। মানে আপনি যদি করতে চান বহুত কিছুই করতে পারবেন, ডিজিটাল জগতে করা যায় না এমন কোনো কিছু নাই। কিন্তু আপাতত যেহেতু এত যুদ্ধ করতেছি না আমরা, আমরা ধরেন এদিকের কোনো একটা প্রোডাক্ট নেই, এদিকে কোনো একটা প্রোডাক্ট নেওয়া দরকার নেই, এদিক থেকে আমরা জাস্ট লিঙ্ক গুলো নেব। ধরেন এইগুলাই আমরা ওই ওয়েবসাইটের প্রোডাক্ট হচ্ছে এগুলো, ঠিক আছে? কারণ ওই ইমেজের ধরেন এই ইমেজের লিঙ্কটা আছে এই জায়গাতে, এটা হচ্ছে ওই ইমেজ লিঙ্ক। তখন আপনি কি করবেন, এই ইমেজের অ্যাড চালাইতেছেন না আপনি, এই ইমেজের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনার নিয়ে ওই ডেস্টিনেশনে বসাইতে হবে। আমার কথা বুঝতে পারতেছেন? মানে যে প্রোডাক্টটা নিতেছেন ওয়েবসাইট থেকে, ওই প্রোডাক্টের ওয়েব পেজের লিঙ্ক যেটা আছে, ইউআরএল যেটা আছে, ওই ইউআরএল নিয়ে আপনার ডেস্টিনেশনে বসাইতে হবে, যাতে আপনার যখন ক্যারাজল অ্যাড দেখবে, দেখার পরে যদি এই আদরটা সে কিনতে চায়, সেক্ষেত্রে ওই লিঙ্কের ভিতরে ক্লিক করে যাতে এই আদরের ওয়েবসাইটে নিয়ে ওয়েব পেজে নিয়ে যায়, অন্য কোনো জায়গাতে না নেয়। বুঝতে পারছি বিষয়টা? এটা কিন্তু খুব মানে খেয়াল করে কাজটা করেন। অনেক সময় দেখা যায় যে আমরা অ্যাড দিতেছি একটার ভিতরে, মানে এই ছবি একটা, লিঙ্ক দিয়ে দিতেছে আরেকটা, এটা কিন্তু রিডাইরেক্ট হয়, এটা কিন্তু আবার অ্যাডের ভিতরে ইমপ্যাক্ট ফেলে, মানে অ্যাড একটা খারাপ ইমপ্রেশনে বলে যে আপনার ক্লিক করতেছে একটার ভিতরে, দেখতেছে আরেকটার ভিতরে, তখন কিন্তু আপনার অ্যাডের রিচ কমে যাবে, অ্যাডের কোয়ালিটি ডাউন হয়ে যাবে। বুঝতে পারছেন? তো যেই প্রোডাক্টটা দিতেছেন ওই প্রোডাক্টের যে ইউআরএল লিঙ্ক আছে, ওই ইউআরএল লিঙ্ক যাতে মাস্ট বি ওইদিকে থাকে। কথা বুঝতে পারছি? তো ধরেন এটা হচ্ছে আমার লিঙ্ক, জাস্ট কপি করবেন, কপি করে নিয়ে ডেস্টিনেশন যে জায়গা আছে বসাই দেন। চলে আসতো না? শেষ কাহিনী। বাহ, কত সুন্দর করে ইউআরএল এর উঠতেছে, কয়েকটা হয়ে গেছে। গেট এত এইবার ঠিক আছে, দুইবার পেস্ট করে দিয়েছিলাম। এবার দেখেন একটাতে কিন্তু আমার আর ইরোড নাই, এতক্ষণ কিন্তু এটা ইরোড ছিল না, একটা লাল ইরোড ছিল না, এই ইরোড কিন্তু নাই। এখন আবার এটার ভিতরে দেই, এটার ভিতরে আরেকটা প্রোডাক্টের লিস্টে না বসাই দিই এদিকে, ধরেন এদিক থেকে নিচে যায়, ধরেন এটা নিয়ে এলাম, এটা নিলে এটা কপি করলাম, কপি করে জাস্ট পেস্ট, শেষ। ধরেন এই সেম লিঙ্কটাই আবার এদিকে বসাই দিই আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য, শেষ। সবসময় ফেস মেটা যদি এই জায়গাতে কোনো ইরোড দেখায়, আপনার এই জায়গাতে যদি কোনো ইরোড আপনাদের দেখায়, অবশ্যই এটা একটু পাত্তা দিবেন যে সে আসলে কি বলতে চায়। যদি মনে হয় যে পাত্তা দেওয়ার দরকার নাই, তখন পাত্তা দিন না, কিন্তু ইনিশিয়ালি আপনারা যখন কাজ করবেন, যেমন আমরা এখন দিস অ্যাড সেট ক্যাম্পেইন গেট জিরো রেজাল্ট, এটা আমরা পাত্তা দিই না, কারণ আমরা জানি যে এটা অ্যাড কাজ করবে। এটা দেখায় কারণ হচ্ছে আমার প্রিভিয়াসলি সেম অ্যাড চলছে, ওই অ্যাডটা আমার একই ইমেজের উপরে, মানে আমার একটা কন্টেন্টের উপরে বারবার অ্যাড চলতেছে, এই কারণে আমার দেখা যাচ্ছে যে মেবি গেট জিরো রেজাল্ট।
আর যদি এরকম মেবি গেট জিরো রেজাল্ট না দেখে সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার ইরোরে কোনো মানে আপনার অ্যাডে কোনো সমস্যা নেই। যদি দেখা যায় মেবি গেট জিরো রেজাল্ট তখন পড়বেন নিচে দিয়ে যে কি কারণে তারা বলতেছে জিরো রেজাল্ট দেখাবে, তখন দেখবেন যে সুন্দর করে লেখা আছে যে আপনার বাজেটটা বাড়, ঠিক আছে। যদি বাজেট থাকতে সেক্ষেত্রে বাজেটটা বাড়িয়ে দিবেন, আর যদি বাজেট না থাকে সেক্ষেত্রে যে জায়গাতে বাজেট আছে ওই জায়গাতেই বাজেট রেখে দেন। আপনার অ্যাডটা হয়তো একটু কম রিচ করবে বা একটু কম ইয়ে করবে, কিন্তু উপরে যে বিটগুলো আছে উপরের যে বিটগুলো আছে ওইগুলোর অ্যাড যখন বন্ধ হয়ে যাবে তখন অটোমেটিক আপনার বিটটা সামনের দিকে চলে আসবে। এটা বুঝতে পারছি। মানে সাময়িক সময় বিটটা কম থাকলেও ওই বিট যখন উপরের বিটগুলো যখন বন্ধ হয়ে যাবে তখন আপনি অটোমেটিক রিচ করা শুরু করবে। এই কারণে কন্টেন্ট অনেক ভালো দিতে হবে, কন্টেন্ট যাতে ঠিকঠাক থাকে। আবার একই কন্টেন্ট বারবার দিতেছেন, কন্টেন্টের কোয়ালিটিও ভালো না, তখন কিন্তু ওই মেবি গেট জিরো রেজাল্ট সত্যি হয়ে যাবে। কিন্তু আপনার মেবি গেট জিরো রেজাল্ট দিচ্ছেন কিন্তু আপনার কন্টেন্ট কোয়ালিটি অনেক ভালো, তখন কিন্তু আবার রেজাল্ট পাবো। এটা বুঝতে পারছি। এটা কি মাথার ধরে না মাথার উপর দিয়ে যায়? উপর দিয়ে যায়। আর দল দলে ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে, নাহলে কিন্তু অ্যাডস ম্যানেজারে কাজ করতে পারবেন। আর অ্যাডস ম্যানেজার তো ধরেন আমি আপনারা বলতেছি যে অনেক কিছু আমার চোখের সামনে করতেছে, এই কারণে আপনারা বলতেছি অনেক কিছু চোখের সামনে করতেছে না, ওইগুলো যখন কাজ করবেন তখন আপনাদের ধরা পড়বো যে এই জায়গাটা কি করবো। বুঝতে পারছেন? কারণ আমি তো আপনারা দেখছি একদম শিখার পারপাস, মানে কাজ করতে পারবেন প্লাস শিখতেছেন ওই পারপাস। আমি আপনারা যে ক্লাসগুলো নেই না এইগুলো একদম ক্লায়েন্টের আপনি যেমনি কাজ করবেন এমনি আপনারা দেখেন, মানে যতটুকু কোয়া দরকার ততটুকু বেশি করার দরকার নেই, বেশি করলে মাথার ভিতরে থাকবো না কিছু, যতটুকু করেছি ওইটা মাথার ভিতরে নিয়ে নেন তাহলে দেখবেন কাজ করতে পারতেছেন। তো ধরেন এর ভিতরে আমরা কি দিয়েছিলাম গত ইয়েতে 50% গেট 50% অফ, এটা তো সেম দিলাম 50% অফ। ফিফটি পার্সেন্ট এবার দেখেন আমার ইরোর কয়টা পড়ছে দেখেন তো, কয়টা পড়ছে? আমার প্লেসমেন্ট আছে 22টা, 22টার ভিতরে 20টার ভিতরে আমার সমস্যা। দেখি কি কইতেছে এদিকে, ডেলিভারি 20 প্লেস, কারণ কি দেন এটাতে ক্লিক করি। হ্যাঁ আমার মেইন যে ওয়েবসাইট লিঙ্কটা আছে ওয়েবসাইটের সোর্স লিঙ্কটা আমি দেইনি, আর মেইন ওয়েবসাইট সোর্স লিঙ্ক কোনটা আছে আমার মেইন একদম মেইন যে ডোমেনটা আছে ওই মেইন ডোমেনটা আমার দিতে হবে। মেইন ডোমেন কোনটা এদিকে, মেইন ওয়েবসাইটের যে নামটা আছে এটা হচ্ছে আমার মেইন ডোমেন। তো এদিক থেকে আমি জাস্ট কি করব বসাই দিলাম। বিষয়টা ক্লিয়ার? এটা কোন জায়গায় দেখাবে, এটা দেখাবে একদম আপনার শেষে কার্ডের শেষে। আপনি সবগুলো ইমেজ স্ক্রল করে গেছেন, স্ক্রল করার পর লাস্টের দিকে একটা কার্ড অ্যাড করা যায় যে আপনার ওয়েবসাইটের উপরে কার্ডটা থাকবে, ওই কার্ডটার ভিতরে আপনার এই ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে। যদি ওইটাতে ক্লিক করে ডাইরেক্ট আপনার মাদার ডোমেইনে নিয়ে যাবে, মানে একদম ওয়েবসাইটের ফ্রন্ট পেজে নিয়ে যাবে, হোম পেজ যেটা ওইটাতে নিয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? আর এদিকে যে লিঙ্কগুলো দিচ্ছেন নিচে যে লিঙ্কগুলো দিচ্ছেন এই যে নিচের সরি এই যে উপরে যে লিঙ্কগুলো দিচ্ছেন এই যে লিঙ্কগুলো দিচ্ছেন এই লিঙ্কগুলো কই নিবে, যে ইমেজ ওই ইমেজে নিয়ে যাবে, মানে প্রোডাক্ট পেজে নিয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? যে জায়গায় আমাদের প্রোডাক্টটা থাকে ওইটার আমরা বলি প্রোডাক্ট পেজ। বুঝতে পারছেন? ওই প্রোডাক্ট পেজে আমাদের নিয়ে ল্যান্ড করা হবে। আর আমরা একটা কথা শুনছেন ল্যান্ডিং পেজ নামে, কোনো সময় ওয়ার্ড শুনছেন ল্যান্ডিং পেজ। আপনার ওয়েবসাইটে যে পেজটার ভিতরে নিয়ে আপনারা ল্যান্ড করতেছে কোনো একটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে যে পেজের ভিতরে নিয়ে ল্যান্ড করতেছে ওইটা আমরা বলি ল্যান্ডিং পেজ। তো আমার এই ক্ষেত্রে এই লিঙ্কটা ক্লিক করলে আমার যে পেজের ভিতরে নিয়ে ল্যান্ড করাবে ওইটা হচ্ছে আমার কি ল্যান্ডিং পেজ। তো এটা আমার হচ্ছে ল্যান্ডিং পেজ ইউআরএল। এটা ক্লিয়ার? কোনো ডাউট আছে? যাতে কোর্স শেষে কেউ যদি আপনার কয় ল্যান্ডিং পেজ আছে আমার এই জিনিসগুলো যাতে অসুবিধা না হয়। বুঝতে পারছেন? কারণ অনেক সময় দেখবেন অ্যাডের ক্ষেত্রে আমাদের কিছু ক্লায়েন্ট আসে ওনারা বলে যে ভাই আমার একটা ল্যান্ডিং পেজ আছে, এখন ল্যান্ডিং পেজটা আমি ইয়ে করতে চাই, মানে এটার ভিতরে আমি পিক্সেল সেটআপ করতে চাই, ওই দিক থেকে আমি অ্যাড চালাতে চাই। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় ডিজিটাল মার্কেটিং কোর্স করছে সে জানেও কেমনে অ্যাড চালাতে হয়, ল্যান্ডিং পেজ করাতে সে মাথা ঘুরে নিতে। ল্যান্ডিং পেজটা কি? ল্যান্ডিং পেজ হচ্ছে ওইটাই যে পেজের ভিতরে আপনার থার্ড পার্টি কোনো সাইট থেকে আপনার পেজের ভিতরে ল্যান্ডিং করতেছে, যে পেজে ল্যান্ড করে ওইটা বলে ল্যান্ডিং পেজ। বিষয়টা ক্লিয়ার? এদিকে আমি কি দিলাম, আমার কল টু অ্যাকশন যদি কিছু থাকে কল টু অ্যাকশন অবশ্যই দিতে হবে। কল টু অ্যাকশন এদিকে কি দিতে হবে আমার, যেহেতু আমার ওয়েবসাইটে যাবে, আমার ট্রাফিকটা ফেসবুক থেকে ওয়েবসাইটে যাবে, তখন আমার কি দেওয়া যায় এদিকে দেখেন তো, বাই নাও, শপ নাও, শপ নাও দেবো, শপ নাও ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে, মানে আমার এই শপ নাও কিন্তু আমার কোন জায়গায় কাজ করবে, এই শপ নাও কাজ করবে আমার মাদার ডোমেনে। বুঝতে পারছেন? শপ নাও ক্লিক করলে
আমার মাদার ডোমেনে মানে হোম পেজে নিয়ে যাবে। আর যদি ওই প্রতিটা প্রোডাক্টে ক্লিক করে সেক্ষেত্রে প্রোডাক্ট পেজে নিয়ে যাবে। বিষয়টা একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? একদম ক্লিয়ার তো? এবার দেখেন মেসেঞ্জার স্টোরিজ। মেসেঞ্জার স্টোরিজে কেন এরর দেয়া যাচ্ছে? কারণ আমার রিলস সাইজ দিতে হবে। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারতেছেন তো? কোনো সমস্যা হইতেছে না তো? এবার দেখেন এদিকে আমার স্বপ্ন বাটন আসছে। আমি প্রথমটাতে মনে হয় লিখি নাই, হেডলাইন লিখি নাই। আসলে একটু প্রথমটাতে হেডলাইন লিখি। ধরেন গেট 50% অফ, এই জায়গাতে 50% অফটা চলে আসবে কিছুক্ষণের পরে। এটা ডিসিলেক্ট করি, চলে আসবে গেট 50% অফ। ঠিক আছে? এরকম করে করে আপনার প্রতিটা অ্যাড তারা দেখাবে আপনার। এবার যদি আপনার এদিকে দেন লাস্টের যে একটা কার্ড আসছে না, এই যে এইচ লেয়ার যে কার্ডটা, এটার ভিতরে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার হোম পেজে নিয়ে যাবে। এটা কিন্তু কোনো প্রোডাক্ট পেজ নাই এদিকে। এদিকে আমার কোন লিঙ্কটা আছে, নিচে একটা লিঙ্ক দিছি, পুরো ডোমেনটা দিছি, এই ডোমেনে হোম পেজে নিয়ে যাবে। ওয়েবসাইটে যে কোনো ওয়েবসাইট, আপনি যে পেজের যে ওয়েবসাইটে কাজ করতেছেন এই জায়গাতে ক্লিক করে যখন আপনি এই জায়গাতে ক্লিক করবেন আপনার মাদার ডোমেন নিয়ে আপনার হোমে ল্যান্ড করাই দিবে। বুঝতে পারছেন বিষয়টা? এটা আপনি চাইলে অফ করেও রাখতে পারেন, কিন্তু ফেসবুকের রিকমেন্ডেশন সবসময় এটা অন করে রাখেন। আর যদি এটা অন না রাখেন সেক্ষেত্রে আপনার এদিকে একটা ইরর দেখাবে। এই যে দেখেন ইনহ্যান্সমেন্ট 5 to 5 আউট অফ 5 আছে না, এটা যদি আপনি অফ করে রাখেন ইনহ্যান্সমেন্ট 4 আউট অফ 5 হয়ে যাবে। কেন হয়ে যাবে? এবার এটাতে ক্লিক করেন, আসেন অ্যাডস ম্যানেজারটা একটু ইন ডিটেইল বুঝেন, বুঝতে পারলে একদম কাজ করতে পারবেন ভালো করে। দেন অ্যাডভান্স প্লাস ক্রিয়েটিভ। অ্যাডভান্স প্লাস ক্রিয়েটিভ কি? আমরা ওইদিকে সিলেক্ট করে আসছি অ্যাডভান্স প্লাস ক্রিয়েটিভ, এদিকে সে নিজের মতো করে মানে যেমন দরকার আপনার অ্যাডটা ওইরকম করে নিছে, সে নিজে নিজে করে নিছে। আমি কিন্তু কোনো ক্রিয়েটিভ ডিজাইন করি নাই বা ক্রিয়েটিভ কিছু করি নাই, মানে কই দেখাবে কি না দেখাবে এটা কিছু করি নাই, কিন্তু আমি প্লেসমেন্ট সে নিজের মতো করে প্লেসমেন্ট সেট আপ করে নিছে। করার পরে এদিকে আপনার আসলে দেখবেন যে আপনার 3-4টা স্লট আছে, যেহেতু 5 আউট অফ 5 দিছে মানে 5টা স্লট আছে। 5টা স্লটের উপরে 5টা ওপেন করার বাটন আছে। আপনি যদি চান যে ওইটা ওপেন করা থাকুক ওপেন করা থাকবে, যদি অফ করতে করে দেন অফ করা থাকবে। ওই যে কার্ডটা দেখলেন লাস্টে যেটা মাদার ডোমেনে ল্যান্ড করে, এটা লোড হয়েছে না, এই কারণে আমি মুখে বলতেছি। যদি দেখেন যে মাদার ডোমেনে আমি ল্যান্ড করতে চান না তখন ওই কার্ডটা এসে অফ করে দেবে, এই জায়গা থেকে এসে অফ করে দিতে হবে। এন্ড এটা বলে এন্ড কার্ড। এন্ড কার্ড যদি অফ করে দেন তাহলে আপনার পিছনের দিকে ওই কার্ডটা দেখাবে। বড় বড় যারা এই যে চলে আসছে, এই যে দেখেন এদিকে দেওয়া আছে এই যে এন্ড কার্ড দেখছেন, প্রোফাইল এন্ড কার্ড। প্রোফাইল এন্ড কার্ডটা কি? প্রোফাইল এন্ড কার্ডটা হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের যে মাদার ডোমেনটা আছে বা আপনার যে ফেসবুক পেজটা আছে ওই ফেসবুকের পেজের যে লিঙ্কটা আছে ওইটা ওই দিয়ে কানেক্ট করে দিতে হয়। কানেক্ট করে দিলে জাস্ট ক্লিক করবেন আপনার ওই পেজে চলে যাবে। এটা কিন্তু কোনো প্রোডাক্ট পেজে যাবে না, যাবে কই? একদম মেইন পেজে। মেইন যে পেজ আছে ওই পেজে যাবো বা হোম পেজে যাবো। এটা ক্লিয়ার একদম? এবার দেখেন আমি এটা অফ করে দিই, অফ করার পরে সেভ দিই। এবার দেখেন ইরর কটা দেখা যাচ্ছে আমার, এনহ্যান্সমেন্ট কত আছে, আগে ছিল 5 আউট অফ 5, এখন 4 আউট অফ 5। এবার আবার এটাতে এডিট করি, এডিট করে আবার এটা অন করে দেন, দেখেন 5 আউট অফ 5 হয়ে যাবে। তো এটা যেহেতু ফেসবুকের রিকমেন্ডেশন আপনারা কাজ করে ওই অনুযায়ী আপনারা দেন, কোনো সমস্যা নেই। কিন্তু বড় বড় বর্তমানে আমরা দেখতেছি যে ব্র্যান্ড যারা আছে তারা এটা ইয়ে করে না, ইউজ করে না। এটা আবার উল্টে গেল, এটা মাইন্ড করছে কি লেগে, মানে যারা বড় বড় বিভিন্ন ব্র্যান্ড আছে তারা দেখতেছে যে এই জিনিসটা ইউজ এন্ড কার্ডটা ইউজ করে না। এখন তো হয়তো তাদের কোনো স্ট্র্যাটেজি আছে, তারা হোম পেজে নিতে চাইছে না। আর একটা জিনিস হচ্ছে 10টা ইমেজ দেখার পরে কেউ ওই 10 নাম্বার ইমেজ 11 নাম্বারটাতে যাইয়া ক্লিক করেন, তা আপনার শুধু শুধু ওই জায়গাতে এটা দেখাইও লাভ নেই, দিয়েও লাভ নেই, এই কারণে হয়তো দেন। তো এই যে হচ্ছে আপনার ক্যারাজলেটার কাহিনী। আপনি যদি চান যে এটা আপনার মানে ব্রাউজার টু মানে আপনার হোয়াটসঅ্যাপটার সাথে কানেক্ট করে দিবেন, আপনি চাইলে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারেন যদি আপনার পেজের সাথে হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেট করা থাকে। হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেট করা তো জানেন, হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেট করে দিবেন। যদি আপনি চান তাহলে করতে পারেন, যদি না করতে চান তাহলে কোনো করার দরকার নেই। এই তো কাহিনী, আর কোনো কিছু নাই। সবসময় এই জায়গাটা খেয়াল রাখবেন কল টু অ্যাকশন এই অ্যাডের ক্ষেত্রে বিশেষ করে, কারণ এই অ্যাডগুলো আমরা সবসময় বিশেষ করে আমরা সেলসের ক্ষেত্রেই ইউজ করি। ঠিক আছে? কারণ অনেকগুলো প্রোডাক্ট আমরা একসাথে দেখাই। কিন্তু এর পাশাপাশি আমরা অ্যাওয়ারনেসও এটা ইউজ করি। অ্যাওয়ারনেসে কোন সময় ইউজ করি? ধরেন ডাক্তারদের বিভিন্ন পোস্ট থাকে, মানে ডাক্তাররা কি করে, ধরেন হার্টের ডাক্তার, কার্ডিও সার্জন, উনি কি করে, ওনার অনেকগুলো পোস্ট একসাথে করে। মানে ধরেন হার্ট কিভাবে ভালো রাখবেন, হার্ট কিভাবে ভালো রাখবেন বলে প্রতিটা পয়েন্টে আলাদা আলাদা করে ডিজাইন করে, 10টা ডিজাইন করে, 10টা ডিজাইন করে 10টারে একটা ক্যাটাগরি দিয়ে দেয়। ওনার টার্গেট কি? ওনার টার্গেট কি সেলস? ওনার টার্গেট কিন্তু মেইন সেলস না, ওনার এন্ড টার্গেট এন্ড গোল সেলস হলো
ইনিশিয়াল গোল তার হচ্ছে অ্যাওয়ারনেস করা, মানুষ অ্যাওয়ার করা যে এই ডাক্তার হার্টের ডাক্তার বা এই হসপিটাল হার্টেরও চিকিৎসা দেয়, এরকম হচ্ছে তাদের মোটিভ। তো আমরা কি করি ওই ক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস অ্যাড চালাই। এখন অ্যাওয়ারনেস অ্যাড কি আপনি ওই অ্যাওয়ারনেসটা চালাবেন, ওই অ্যাওয়ারনেস চালানো হয় কিন্তু এই অ্যাওয়ারনেস চালাবেন, মানে এই এঙ্গেজমেন্ট থেকে আপনি অ্যাওয়ারনেসটা চালাবেন। ওই অ্যাওয়ারনেস চালালে কিন্তু আপনার কোনো লাভ তেমন একটা হয় না। ওই যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে লাভ আছে, আর ওয়েবসাইট যদি না থাকে সেক্ষেত্রে লাভ নেই। এটা বুঝতে পারছি? কোন দিকে? ডাক্তারের ক্ষেত্রে, ডাক্তারের ক্ষেত্রে যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি কি করতে পারেন, লার্ন মোর দিতে পারেন। লার্ন মোরে ক্লিক করলো আপনার ওয়েবসাইট রিডাইরেক্ট করে দিল, তাহলে দেখতে পারলো যে ডাক্তারের কি কি ডিগ্রি আছে, ওনার পোর্টফোলিও যদি থাকে ওয়েবসাইটে, ওই পোর্টফোলিও দেখতে পারেন, লার্ন মোর দিতে পারেন। এবং ধরুন আপনি দেখছেন যে ওই ক্যারোলেট থেকে ডাক্তারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেই, একটা ফর্ম ফিল আপ করে রাখছেন, তখন আপনি কি দেবেন, অ্যাপ্লাই নাও, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি গেট কোডের ভিতরে ক্লিক করলে ফর্ম পাওয়া যায়, ঠিক আছে। এরপর হচ্ছে বুক নাও, সবচেয়ে বেস্ট হয় বুক নাও। আপনি যদি বুক নাও ক্লিক করেন তাহলে আপনি একটা লিড ফর্ম দিবেন, লিড ফর্মের ভিতরে জাস্ট লিডটা ফিল আপ করে দিবেন। লিডের আমরা দেখবো, টেনশন করেন না, লিডের যে অ্যাডটা আছে ওইটা আমরা দেখবো। এরপর হচ্ছে ডাউনলোড, যদি মনে করেন যে ডাক্তারের কোনো এমন কোনো কিছু দিয়ে রাখছে যে হার্ট ভালো রাখতে কি কি করবেন, এরকম একটা পিডিএফ বানাইছে উনি, তো ওই পিডিএফ ডাউনলোড করার জন্য যদি ওই ক্যাপশনে লেখা যায় পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন ডাউনলোড বাটনে, তারপর ডাউনলোডে টিপ দিবেন, অটোমেটিক পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। বুঝতে পারছেন? এই যে লার্ন মোডের কথা বলেছিলাম, লার্ন মোড সবাই লাস্টে আছে। এরপর ধরুন রেস্টুরেন্ট টাইপের মেনু দেখতে যায় না মানুষ, এরকম রেস্টুরেন্টরাও কিন্তু এরকম অ্যাড চালায়, বড় বড় রেস্টুরেন্ট যারা আছে তারা কিন্তু এরকম অ্যাড চালায়। কেন চালায়? তাদের যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম দিয়ে দেয় একসাথে, দিয়ে তারা মেনুর অপশন দিয়ে দেয়, এই যে সি মেনুতে ক্লিক করবেন, আপনার ওনার যে মেনুটা আছে ওপেন হয়ে যাবে। বুঝতে পারছেন? হয় ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সে ওপেন হবে, মানে উপরের দিকে একটা লেআউটে ওপেন হবে, বা আপনার একটা কোনো একটা ওয়েবসাইট রিডাইরেক্ট করে নিয়ে যাবে। এটা বুঝতে পারছি। এরপর হচ্ছে আপনার সাবস্ক্রাইব হচ্ছে কি এরকম, আপনার ওয়েবসাইটের ভিতরে সাবস্ক্রিপশন কোনো মডেল আছে, যেমন আমার ওয়েবসাইটে ঢুকলে নিচে দিয়ে গেলে দেখবেন যে নিউজ লেটার সাবস্ক্রাইব করা যায়, মানে প্রতি মাসে আমরা একটা নিউজ লেটার বানাই মার্কেটিং রিলেটেড, ঠিক আছে। তো ওই নিউজ লেটারটা পাঠানোর জন্য আপনার সাবস্ক্রাইব করতে হবে, তো আপনি এদিকে সাবস্ক্রাইব করলে আমার ওয়েবসাইটে আমি রিডাইরেক্ট করে নিয়ে যাবো, ওই পেজে নিয়ে যাবো, যে জায়গায় আপনি নিজের মেল দিবেন, মোবাইল নাম্বার দিবেন, নাম দিবেন, দিয়ে সাবস্ক্রাইবের বাটনে ক্লিক করবেন, আপনি প্রতি মাসে মাসে নিউজ লেটার পাবেন। বুঝতে পারছেন বিষয়টা? ওইরকম করতে যদি চান সেক্ষেত্রে করতে পারেন। সাইন আপ তো বললাম, প্লে গেমের ক্ষেত্রে তো বুঝেনি, প্লে গেমে ক্লিক করবেন, আপনার কোনো একটা গেমে নিয়ে ঢুকাই দিবে বা গেম ডাউনলোড করতে নিয়ে যাবে। এরপর হচ্ছে গেট অফার কোন সময় দিই আমরা, ধরেন এদিকে যে অফারটা আছে, এদিকে আমরা একটা অফার দিচ্ছি না 50% অফ, আমরা চাইলে কিন্তু এই জায়গাতে গেট অফারও ক্লিক করতে পারি। গেট অফারে ক্লিক করলে আমার ওই ওয়েবসাইটে নিয়ে যাবে, বা মেসেঞ্জারে, যদি মেসেঞ্জারে আমার ডেস্টিনেশন থাকে তাহলে মেসেঞ্জারে নিবে, যদি আমার ওয়েবসাইট ডেস্টিনেশন থাকে তাহলে আমার ওয়েবসাইটে নিবে। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? শিওর তো? মানে ক্যারাজোলারটা বুঝছেন নি? আমি কিন্তু আজকে কোনো জায়গায় দেখাই নাই, দুইটা পার্ট কিন্তু দেখাইনি, আমি জাস্ট আজকে অ্যাডের পার্টটা দেখাইছি। সামনে দুইটা পার্ট দেখানোর দরকার আছে? ওই সামনের দুই পার্টে কোনো সমস্যা আছে কিনা? শিওর? একদম 100% শিওর? ওইদিকে কিন্তু আমরা তেমন কোনো কিছু বাদ দেইনি, যা যা আমি বলে গেছি ওইটি যদি একটু খেয়াল রাখেন। যেমন ওইদিকে আমি দেখাই নাই কোন জিনিসটা, দেখাই নাই আমি হচ্ছে আপনার কস্ট পার গোল, মানে প্রতি রেজাল্টের জন্য আপনি কত গোল সেট করতে চান ওইটা আমি দেখাই নাই। এটা কেন দেখাই নাই? ওইটা যদি আমার দেখাইতে হয় তাহলে আমার পুরো একটা ওয়েবসাইট থাকতে হবে, ওই একটা পুরো বিজনেস থাকতে হবে, ওই বিজনেস অ্যানালাইসিস করতে হবে, বিজনেস অ্যানালাইসিস করে দেখতে হবে আমার কাস্টমার অ্যাকুইজিশন রেট কত। আর কাস্টমার অ্যাকুইজিশন রেট কাকে বলে জানেন? কাস্টমার অ্যাকুইজিশন রেট হচ্ছে, ধরেন আপনার এইটা হচ্ছে আপনার প্রোডাক্ট, এই মোবাইল হচ্ছে আপনার প্রোডাক্ট, কারণ এই মোবাইলটা সেল করতে আপনি যে অ্যাড চালালেন, যে মোবাইলটা সেল করার জন্য অ্যাডটা চালালেন, ওই অ্যাড থেকে যে ক্লায়েন্টের কাছে আপনি সেল করলেন, যে ক্লায়েন্টের কাছে আপনি সেল করলেন, ওরে সেল করতে আপনার মোট টোটাল কত টাকা খরচ হয়েছে। বুঝতে পারছেন? বুঝেন নাই? ধরেন আমার এই ঘড়িটা কেউ একজন কিনে আনছিল দোকানে, আমি যে দোকান থেকে এই ঘড়িটা কিনছি উনি তো আগে কিনে আনছে না ঘড়িটা, এরপরে তো আমার কাছে সেল করছে। এই যে ঘড়িটা সেল করলো উনি, আমি ওনার কাছে গেলাম অ্যাড দেখা, ফেসবুকে অ্যাড দেখা, বা ধরেন কোনোভাবে কোনো অ্যাড দেখা, হইতে পারে ডিজিটাল অ্যাড, হইতে পারে ট্র্যাডিশনাল অ্যাড, মানে বিলবোর্ড দেখে আমি ওনার কাছে গেলাম। এই যে আমি গেলাম, যাওয়ার পরে আমি এই প্রোডাক্টটা কিনছি, কিনার পরে আমার এই প্রোডাক্টটা, মানে ওনার এই প্রোডাক্টটা আমারে সেল করতে কত টাকা খরচ গেছে। বুঝতে পারছেন? মানে মার্কেটিং কস্ট, মানে পার হেড আপনার একটা ক্লায়েন্টের পিছনে আপনার কত টাকা খরচ হইতেছে, একটা ক্লায়েন্টের পিছনে একটা প্রোডাক্ট সেল করতে আপনার কত টাকা খরচ হইতেছে, এই যে কস্টটা আছে এই কস্টটা আমরা বলি কাস্টমার অ্যাকুইজিশন রেট, মানে আপনার কাস্টমার অ্যাকোয়ার করতে কত ডলার খরচ হইতেছে। বুঝতে পারছেন কথাটা?
শিওর কনভিন্স, হ্যাঁ কনভিন্স করে সেল করা পর্যন্ত, নট অনলি কনভিন্স করে সেল করা পর্যন্ত আপনার কত টাকা খরচ হয়েছে, মানে আপনার পকেটে টাকা ঢুকছে, আপনি গড়িটা সেল করে দিয়েছেন, গড়ি সেল করে আপনার পকেটে টাকা ঢুকছে, এবার আপনি হিসাব করেন আমার এই প্রোডাক্টটা সেল করতে আমার ওই ক্লায়েন্টের আনা পর্যন্ত কত টাকা খরচ হয়েছে। কারণ একটা প্রোডাক্ট আমরা লাভ প্রফিট হিসাব করি কেমন, ধরেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে আমার 1000 টাকা, ঠিক আছে, এবার এটা তো আমি 1000 টাকা আমি কিনছি 1000 টাকা দিয়ে, মানে আমি একজন রিসেলার, আমি এই প্রোডাক্ট কিনছি 1000 টাকা করে, আমি কি এটা 1000 টাকা বেশি বিক্রি করবো, এটা আমি বাড়ায় বিক্রি করবো, হয় ডাবল মানে 2x সেল করবো, নাহলে 1x সেল করবো বা 10x সেল করবো, এটা ডিপেন্ড করবে আপনার ব্র্যান্ডের উপরে। আপনার যদি ব্র্যান্ড আরঙের মতো ব্র্যান্ড হয় আপনি 10x নেন, আপনার টাকা দিব মানুষ, কিন্তু আপনারা কেউ চিনে না, আপনি 1x নেন, আপনার টাকা দিতে যাবেন, বুঝতে পারছেন। তো ওই ক্ষেত্রে আপনি প্রাইসিংটা কিভাবে করি, ধরেন এটা দাম 1000 টাকা, কারণ আমি আমার চিন্তা হচ্ছে যে আমার সবকিছু মিলে আমার সব কস্টিং মিলে আমার এটা প্রাইস পড়ছে 1200 টাকা, ধরেন আমার একটা দোকান আছে, বা ধরেন দোকান নেই আমার অনলাইন বিজনেস, আমার অ্যাড কস্ট যা আছে, আমার একটা প্রোডাক্ট সেল করতে আমার 200 টাকা লাগে, বুঝতে পারছেন। আর এই যে 200 টাকা লাগে, এই 200 টাকা হচ্ছে আমার কাস্টমার অ্যাকুইজিশন রেট, এটা কিন্তু প্রোডাক্ট প্রাইস 1000 টাকা প্রোডাক্ট প্রাইস, আর এই যে 200 টাকা লাগে আপনার কাছে যদি আমি প্রোডাক্টটা সেল করতে চাই, সেক্ষেত্রে আমার এই প্রোডাক্টটা আপনার কাছে সেল করতে বা ওনার কাছে সেল করতে আমার 200 টাকা খরচ হবে, এটা বুঝতে পারছেন। এই 200 টাকা খরচ হবে, এটা হচ্ছে আমার কাস্টমার অ্যাকুইজিশন। সোজা কথা হচ্ছে একটা কাস্টমার অ্যাকোয়ার করতে মানে সেলস পর্যন্ত কাস্টমার অ্যাকোয়ার করতে আমার যত টাকা খরচ হয় ওইটা আমরা বলি কাস্টমার অ্যাকুইজিশন রেট। আপনারা যখন ডিজিটাল মার্কেটিং এর ভাইবা দিতে যাবেন, কোনো এজেন্সিতে যখন আপনি ভাইবা দিতে যাবেন, তখন আপনারা এই জিনিসগুলো জিজ্ঞেস করবে যে আপনি কাস্টমার অ্যাকুইজিশন রেট বলতে কি বুঝেন, তখন আপনার বুঝিয়ে বলতে হবে যে আমার একটা প্রোডাক্ট আমি সেল করব, ওই প্রোডাক্টটা সেল করার জন্য বা আমার একটা ক্লায়েন্ট অ্যাকোয়ার করার জন্য সেল করা পর্যন্ত অ্যাকোয়ার করা পর্যন্ত আমার যত টাকা ডলার স্পেন্ড হচ্ছে বা ওনারে আমার সেল করা পর্যন্ত যত টাকা খরচ হচ্ছে, ওটাই হচ্ছে আমার কাস্টমার অ্যাকুইজিশন রেট। বিষয়টা ক্লিয়ার? আপনারা জিজ্ঞেস করতে পারেন সিপিসি বলতে কি বুঝেন, ক্লিক কস্ট পার ক্লিক, আপনার একটা ক্লিক করতে গেলে আপনার কত ডলার বা কত সেন্ট খরচ হচ্ছে, এটা আমরা বলি সিপিসি। সিটিআর কি সিটিআর মানে কি কোন, হ্যাঁ সিটিআর, সিপিসি আর সিটিআর ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেট বিষয়টা কি, আপনার কত পার্সেন্ট ক্লিক করতেছে, ধরেন আপনি 20,000 মানুষের অ্যাড দেখাইছেন, কারণ 20,000 মানুষের ভিতরে কতজন মানুষ আপনার লিঙ্কটার ভিতরে ক্লিক করছে, যেমন আমরা এদিকে একটা ইউআরএল দিছি না, এই যে ইউআরএলটা দিছি এদিকে তো কেউ না কেউ ক্লিক করবে, করবে না, ক্লিক করে তো কেউ ঢুকবে, এখন কথা হচ্ছে সবাই কি ক্লিক করবে, সবাই কিন্তু ক্লিক করবে না, ক্লিক কত করতেছে, আর ধরেন 20,000 মানুষ আমি রিচ করবো, আমার অ্যাডটা রিচ করছে 20,000 মানুষের কাছে, 20,000 মানুষের কাছে যদি রিচ করে তাহলে ধরেন এদিকে 20% আমার ক্লিক করতে পারে সর্বোচ্চ, বুঝতে পারছেন, মানে এটা যত বড় কোম্পানি হোক, মানে 10% এর বেশি আপনার তেমন একটা রিচ করেন, বুঝতে পারছেন। তো 20 থেকে 30%, ধরেন 30% ক্লিক করলো মানে আপনার ক্লিক ভালো আছে, এটা বুঝাতে পারতেছি, আমার কথা বুঝতেছেন কি, মানে ক্লিকের রেশিওটা কিন্তু 10 12 এরকমই থাকে যত বড় ব্র্যান্ডই হোক। এখন ব্র্যান্ড যদি ওইরকম হয় যে ধরেন আপনার ক্লিক করাতে আপনি ওনারা একদম অভ্যস্ত করে দিয়েছেন, মানে তার সাইকোলজিক্যাল থট হয়ে গেছে যে এই ব্র্যান্ড মানে ক্লিক করতে হবে, তখন কিন্তু আমার সিটিআর বেশি হবে। যেমন ধরেন রিয়েল এস্টেট বিজনেসে কিন্তু আমরা ক্লিক করতে হবে, এদিকে ক্লিক ওইটা কিন্তু সিটিআর অনেক বেশি হয়, ওই বিজনেসের সিটিআর অনেক বেশি, কিন্তু আপনি একটা কাপড় সেল করবেন ওইদিকে দেখবেন সিটিআর কম, আপনি একটা বুক সেল করবেন ওইটা সিটিআর কম, বুঝতে পারছেন। কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে ওইগুলো ক্লিক করতেই হবে, মানে আপনি ওই জায়গায় ক্লিক করা ছাড়া মানে সিটিআর ছাড়া আপনি এদিকে সেল করতে পারবেন না। যেমন আমরা এই যে কাপড়ের বিজনেস বা ধরেন আমাদের বিভিন্ন পাম্পলিং বিজনেস মানে ইলেকট্রিক বিজনেস, এইসব বিজনেসের ক্ষেত্রে আমরা সবসময় দেখি যে আমাদের সেলসটা কেমন হইতেছে, প্রফিটটা কেমন জেনারেট হইতেছে, ঠিক আছে। কিন্তু যখন আমি একটা রিয়েল এস্টেট বিজনেস করতে যাব তখন আমার দেখতে পাবো ক্লিক থ্রু রেট সিটিআর কেমন, আমার যে অ্যাডটা দেখতেছে মানুষ যদি ক্লিক করতেছে কিনা, কারণ ক্লিক করলে আমি লিড ফর্ম দেবো, লিড ফর্ম দিলে সে ফিল আপ করবো, ফিল আপ করার পরে এটা আমি লিড ফর্ম, অনেকগুলো ব্যারিয়ার কিন্তু এদিকে আছে, মানে আপনি একটা পটেনশিয়াল কাস্টমার পেতে গেলে আপনার অনেকগুলো ব্যারিয়ার ক্রস করতে হয় লিডের ক্ষেত্রে, তো ওই জায়গাতে আপনার ক্লিক থ্রু রেট অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আপনি যদি একটা সেলসের ক্ষেত্রে যান, সেলসের ক্ষেত্রে কিন্তু এরকম না,
সেলসের ক্ষেত্রে আপনার মেইন হচ্ছে যে আপনি ক্লিক করব, আপনি জানেন ক্লিক করব, আমরা যখন অ্যাড চালাই আমরা জানি ক্লিক করবে, কিন্তু ক্লিক করে সেলস হবে কিনা এটা হচ্ছে মেইন বিষয়। ক্লিক তো করে দিল, ক্লিক করলে তো মেসেজ দিল যে ভাই ওটার দাম কত, বা পিপি রেখা ছেড়ে দিল। মানুষের ধৈর্য শক্তি কত কম এটা কিন্তু মেসেঞ্জার দেখলে বোঝা যায়। তারা কিন্তু প্রাইস দেয় না, তারা লেয় পিপি। তো তাদের টাইম নেই, তার পিপি লিখে ছেড়ে দিছে। ওই জায়গা থেকে অ্যাড গুলো আমরা এরকম করতে হয় যে সে আমার অ্যাডটা যদি দেখছে সে আমার থেকে প্রোডাক্টটা কিনা বাইরে, বুঝতে পারছেন? কিন্তু B2B বিজনেস ক্ষেত্রে কিন্তু এরকম না। B2B বিজনেস কিন্তু এরকম, মানে ঢুকলাম, প্রোডাক্ট পেজ দেখলাম, এড টু কার্ট করলাম, চেক আউট করলাম, পারচেজ করে বাইরে গেলাম, এরকম না কিন্তু বিষয়টা। বিষয়টা হচ্ছে যে আমি একটা লিড ফর্ম ফিল আপ করবো, করার পরে 4 থেকে 6 মাস পরে আমি প্রোডাক্টটা কিনলেও কিনতে পারি, কোনো সম্ভাবনা নাই। আপনি কি একটা বিল্ডিং এমনি কিনবেন, একটা বাড়ি এমনি কিনবেন, একটা ফ্ল্যাট কিনবেন এমনি? মানে টাকা যদি অডেল থাকে, আপনি যদি বাংলাদেশের অন্য লেভেলের কোনো মানুষ হন, তাহলে আপনি যে কিনতে পারেন ওই ইনস্ট্যান্ট আমি একটা ফ্ল্যাট কিনে নিলাম কয়েকশো কোটি টাকার মালিক হলে, কিন্তু সাধারণত এমনি কেউ কিনে না, বুঝতে পারছেন? তো ওই B2Bর ক্ষেত্রে কিন্তু আমাদের সিটিআরটা অনেক ইম্পর্টেন্ট। যদি আপনি এজেন্সির সাথে কাজ করেন, এসব সিটিআর, সিপিসি, রোএস এর মানে কি কোন ভাই ছড়ালে এবারে না বলি নাই, আমি অ্যাডস ম্যানেজারে ঢুকানোর সময় এটি সব কয়ে গেছি। রোএস মানে কি বলেন? ROAS, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। রোএস এর বিষয়টা হচ্ছে যে আপনি একটা অ্যাড চালাইছেন, ঠিক আছে, অ্যাডটা শেষ হয়েছে, অ্যাড শেষ হওয়ার পরে দেখবেন যে আপনার রোএস কত আছে। দেখবেন বড় বড় ব্র্যান্ডরা জিজ্ঞেস করে, মার্কেটাররা যখন কথা বলে তখন কথা জিজ্ঞেস করে যে আপনার রোএস কত। আপনার রোএস কত যদি আপনি বুঝতে পারেন, আপনার বিজনেসটা আপনি বুঝতে পারবেন, লাস্ট ক্যাম্পেইনটা কেমন ছিল আপনি বুঝতে পারবেন। রোএস মানে হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। মানে আপনি যদি অ্যাড চালাইছেন, ধরেন আপনি $150 অ্যাড চালাইছেন, এখন আপনি $150 থেকে কত টাকা আপনি জেনারেট করছেন? $150 বাংলাদেশের কত, 16-17 হাজার টাকা। ধরেন 17 হাজার টাকা আপনি মানে মাঠে ফালাইছেন বা মার্কেটে ফালাইছেন, 17 হাজার থেকে আপনি কত টাকা মার্কেট থেকে তুলে আনছেন, এটা হচ্ছে রোএস, মানে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। আমি যত টাকা অ্যাডে ফালাইলাম তার থেকে কত উঠে আনছি। আপনার যদি এরকম রেশিও হয় যে আপনি 15,000 টাকা মার্কেটে ফালাইছেন, আপনি 1,50,000 উঠে আনছেন, তাহলে আপনার রোএসটা বুঝতেছেন তো? মানে 10x আপনার গ্রোথ আছে। বুঝতে পারছেন? গ্রোথ, আপনার গ্রোথ থাকতে হবে। আপনার রোএস এর বিষয়টা হচ্ছে আমি গ্রোথ বুঝি। যদি আপনি বলেন যে রোএস আমার এত আছে, এত পার্সেন্ট আছে, তখন আপনার জিজ্ঞেস করবো আপনার সেলস কত, ঠিক আছে? আপনি যদি ডাইরেক্ট সেলস করে দেন তখন আমরা জিজ্ঞেস করবো রোএস কত। রোএসটা হচ্ছে মেইন জিনিস। আপনার অ্যাডটা শেষ হয়েছে, এরপর আপনি আপনার জিজ্ঞেস করবো আপনার রোএস কত হয়েছে, রিটার্ন অন অ্যাড স্পেন্ড কত হয়েছে। রিটার্ন অন অ্যাড স্পেন্ড কত হইতে পারে? ধরেন আমি 15,000 টাকা মার্কেটে ফালাইছি, আমি 1,50,000 টাকা উঠে আনছি, আমাদের প্রফিট কত আছে? বা 1,80,000 টাকা উঠে আনছি বা 2 লাখ টাকা উঠে আনছি। 15,000 টাকার অ্যাড দেখাইছি মানুষরে, ওই দিক থেকে আমি 2 লাখ টাকা উঠে আনছি। আমার প্রফিট হবো না লস হবো কোন তো? প্রফিট হবে। প্রফিট হবো না লস হবো, অনেক কনফিউশন হয়ে গেছে। আপনি 15,000 টাকার অ্যাড দেখাইছেন, ঠিক আছে, আচ্ছা প্রোডাক্টও করে দিই আমি। প্রোডাক্ট মনে করেন যে ডিজিটাল প্রোডাক্ট হইতে পারে, কোনো একটা ইবুক, বা ধরেন কোনো একটা SaaS প্রোডাক্ট, বা হইতে পারে কোনো একটা কোর্স। কারণ আপনি চিন্তা করেন আপনার কোর্সের প্রাইস হচ্ছে ধরেন 10,000 টাকা, কারণ আপনি অ্যাড চালাইছেন পুরো 1 মাসের অ্যাড চালাইছেন আপনি 15,000 টাকা, ওই 1 মাসে আপনি উঠে আনছেন 2 লাখ টাকা। আপনি লস আছেন না লাভে আছেন? অবশ্যই লাভ হবে না। এটাই হচ্ছে মেইন জিনিস। ফেসবুকে লস খাওয়ার কোনো সিস্টেম নেই। আপনি যদি অ্যাড চালাইতে পারেন ফেসবুকে, আপনি লস খাওয়ার কোনো সিস্টেম, কারণ ফেসবুক এমন ভাবে সাজিয়ে রাখছে, আপনি যদি ঠিক করে ফেসবুক অ্যাডস ম্যানেজার অপটিমাইজ করতে পারেন, অ্যাড চালাইতে পারেন, আপনি প্রফিটেই থাকবেন। আর যদি বিজনেস বুঝেন তাহলে আপনি প্রফিটে থাকবেন, বিজনেস বুঝেন না আপনি লসে গেবেন। সারাদিন দুমাইয়া খালি অ্যাড চালাবেন, কস্ট ডলার ফালাবেন, কোন জায়গার সমস্যা আছে রিসার্চ করবেন না, আপনি শেষ, আপনি লস। বুঝতে পারছেন? এই যে ফেসবুকে মানুষ ক্লায়েন্ট পাবেন, কিছু ক্লায়েন্ট পাবেন, সামনে যখন কাজ করতে যাবেন ক্লায়েন্ট পাবেন যে ভাই আমি তো অ্যাড চালাই আমার তো সেল হয় না। তো সেল হবো কেমন? আপনার পেজে তো ঠিক নেই। কারণ আপনার একটা দোকান আছে, ওই দোকানের আপনি এক জায়গায় চালাইতেছেন কাপড়ের বিজনেস, আরেক জায়গায় চালাইতেছেন প্রোডাক্ট লিপস্টিকের মানে সরি কসমেটিকের বিজনেস, আরেক জায়গায় চালাইতেছেন হিজাবের বিজনেস। তিন জিনিস আপনি এক জায়গাতে নিয়ে বসেছেন, কোনোটারই কোনো ফরম্যাটিং নেই, তো মানুষ কিনবো কোনটা? মানুষ তো নিজেই কনফিউজ হয়ে যায়, আমি কই ঢুকছি, আমি থ্রি পিস কিনতে ঢুকছি না হিজাব কিনতে ঢুকছি নাকি কসমেটিক কিনতে ঢুকছি, তিনোটাই কিন্তু এক ক্যাটাগরি, তিনোটাই মেয়েদের জন্য। তো মেয়েরাই কনফিউজ হয়ে যায় বেশি, বুঝতে পারছেন? তো ওই জায়গাতে আপনার ডিফাইন করতে হবে, আপনার নিশ সিলেক্ট করতে হবে
আপনি যখন একটা বিজনেস করতে যাবেন আপনার প্রথমে নিশ সিলেক্ট করতে হবে, নিশ বুঝেন, নিশ সিলেক্ট করতে হবে, নিশ। আপনি ধরেন থ্রি পিস নিতেছেন, থ্রি পিস কোন ধরনের থ্রি পিস নিবেন, থ্রি পিসেরও তো অনেক ধরনের ক্যাটাগরি আছে আমি জানি না। তো থ্রি পিসের যে ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন ওই ক্যাটাগরি নিয়ে আপনার পেজের প্রথমে অপটিমাইজ করতে হবে যে এই পেজ, ধরেন ওই পেজের নাম হচ্ছে অপরাজিতা, ধরে নিলাম আমি, ধরেন অপরাজিতা যে পেজ আছে ওরা এই ধরনের কাপড় সেল করে। আপনার প্রথমে ১-২ মাস বা ১ বছর প্রথমে আপনি এই ক্যাটাগরিতে থাকেন, দেখেন কি অবস্থা হয়। যদি দেখেন যে ৩-৪ মাস পরেও দেখেন যে সেল হয় না, তখন বুঝে নেবেন ৩-৪ মাসও লাগে না, আপনি অনেক এবি টেস্ট করবেন, তখনই বুঝবেন আপনার এই প্রোডাক্ট চলবো কি চলবো না মার্কেটে। আর মেয়েদের প্রোডাক্ট চলে না এরকম খুব কমই আছে, যদি আপনি চালাইতে পারেন অবশ্যই চলবো, যদি না চালাইতে পারেন জীবনে চলতো না। তো আপনি ধরেন একটা নিশ সিলেক্ট করলেন, করার পরে ওই পেজটারে ওই নিশের উপরে দাঁড়া করেন যে এই পেজের ভিতরে এটা পাওয়া যায়। এরপরে আস্তে আস্তে আপনি প্রোডাক্ট আনেন, বুঝতে পারছেন। আমি এই দিকে আপনার একটা কেস স্টাডি বলি। আমার খুবই কাছের একটা ক্লায়েন্ট, মানে ওনার সাথে আমার এখনো কাজ করা হয়। উনি ওনার বিজনেস শুরু করছে হচ্ছে লেন্স বিক্রি করা, মেয়েদের লেন্স পরে না, এই লেন্স দিয়ে তার বিজনেস শুরু করছে। মানে কুমিল্লা বা আপনি ঢাকা শহরের কোনো জায়গায় যদি জিজ্ঞেস করেন লেন্স সেল করবে, তখন ওনার পেজের নাম আগে বলে, বুঝতে পারছেন। মানে লেন্স মানে ওই পেজ, মানে মানুষের ভিতরে এরকম একটা ক্রিয়েট করে দিচ্ছে। ওনার এখন কুমিল্লাতেও আউটলেট আছে। তো ওই যে লেন্স সেল করতে 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 ওনার মাথা, মানুষের মাথায় ঢুকে দিয়েছে লেন্স মানে ওইটা। আমি তো উনি আরো প্রোডাক্ট ঢুকে দিয়েছে লেন্সের পাশাপাশি, এখন থ্রি পিসও আছে ওনার, বিদেশি এক্সপোর্টের যেসব কসমেটিক্স আছে ওই ডিও আছে। মানুষ এখন কনফিউজ হয় না, কেন কনফিউজ হয় না, কারণ তার প্রাইমারিলি তার মাথায় আছে যে লেন্স মানে ওই আপু, মানে যিনি সেল করে ওই আপু বা ওই ব্র্যান্ড বা ওই শপ, ওইরকম করে সেট করে দিয়েছে। কিন্তু ওই শপের ভিতরে লেন্স কিনতে ঢুকে, তখন কিন্তু সে লেন্স কিনা বেরোয় না, শুধু লেন্সের পাশাপাশি সে একটা থ্রি পিসও কিনতে পারে, একটা বিদেশি কসমেটিকও কিনতে পারে, বা মেয়েদের যেসব জিনিসপত্র থাকে ওই জিনিসগুলো কিনতে পারে। সে কিন্তু ঢুকছিল কিন্তু লেন্স কেনার জন্য, কিন্তু বাইরের লোক কি কিনা অনেক কিছু কিনা বেরিয়েছে। এটা বুঝতে পারছেন। বড় বড় ব্র্যান্ড বা সুপার শপগুলো কিন্তু এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে। দেখবেন স্বপ্নতে অফার দেয়, ইলিশ মাছ কিনুন ১২০০ টাকায়, ৩ কেজি ইলিশ মাছ ১২০০ টাকা, বাইরের জীবন পাইতেন না। কিন্তু আপনি কিন্তু ইলিশ মাছ কিনতে হলে স্বপ্নের ওই মাথায় ঢুকতে হবে, স্বপ্নের মাছের সেকশন সবার চেয়ে ভিতরে। আপনি ভিতরে ঢুকতে ঢুকতে আপনি কতগুলো প্রোডাক্ট নিয়ে ঢুকবেন, আপনি যতগুলো গন্ডোলা সেলস, গন্ডোলার সামনে দিয়ে যাবেন, প্রতিটা গন্ডোলা আপনার পরিচিত কোনো কিছু পাবেন, মানে ঘরে লাগবে এরকম কিছু দেখবেন, যেটাই দেখবেন এটাই নেবেন। বুঝতে পারছেন বিষয়টা, তারা ওই স্টাডি অ্যাপ্লাই করে। আবার দেখবেন সুপার শপে কোনো সময় গড়ি থাকে না, গড়ি কেন থাকে না, সুপার শপ চারদিক দিয়ে একদম লক থাকে, জাস্ট একটা ঢোকার জায়গা থাকে, একটা বের হওয়ার এক্সিট থাকে, মানে একটা এক্সিট থাকে আর একটা হচ্ছে ওপেন গেট থাকে, মানে ঢুকার গেট থাকে। তো ওই গেটের ভিতর দিয়ে ঢুকতেছেন ঠিক আছে, কিন্তু ঢুকার পরে আপনি বুঝবেন না আপনি কতক্ষণে দিয়ে স্পেন্ড করছেন, বুঝতে পারছেন বিষয়টা। তো ওইদিকে তারা সময়সীমাটা বন্ধ রাখতে চায়, তারা চায় যে আমার কাস্টমার যত বেশি আমার ইন হাউসে থাকবে তত বেশি আমার সেলটা জেনারেট হবে, বুঝতে পারছেন। এই হচ্ছে বিষয়। আর ওইসব বিজনেসের ক্ষেত্রে আপনার ফুটফল কাউন্ট করতে হয়। ফুটফল কাউন্ট কি, মানে আপনার ধরেন এটা হচ্ছে আমার অফিস, আমার, আপনারা কোর্স করতে আসছেন কিন্তু আমি এদিকে মার্কেটিং করি, ঠিক আছে। আমার এদিকে চিন্তা করতে হবে আজকে এদিকে নতুন কতজন আসছে, আপনারা তো আসছেন, আপনারা আসবেনই, আপনারা এই জায়গার এই ফ্যামিলির মেম্বার হয়ে গেছেন, ঠিক আছে, কিন্তু আজকে এই জায়গাতে নতুন কতজন আসছে এটা কিন্তু আমার সেন্স রাখতে হবে, বুঝতে পারছেন। এজ এ মার্কেটার আপনার যে জায়গায় কাজ করতেছেন ওই জায়গায় নতুন কতজন আসতেছে এটা আপনার জানতে হবে। নতুন যত বেশি মানুষ আসবে তত বেশি আপনার সেলটা ইনক্রিজ করতে পারবেন। যদি নতুন মানুষ না আসে এক জায়গাতে বেশিক্ষণ আপনি সেল করতে পারবেন, যদি ওই প্রোডাক্টটা মানে রিপ্লেসেবল না হয়, মানে বারবার সেল করা না যায়। এখন ধরেন মেহেদি, মেহেদি বারবার সেল করা যায় না, আপনি যদি ভালো একটা সার্ভিস দেন মেহেদি আবার বারবার এক জায়গা থেকে কিনবেন না। ধরেন থ্রি পিস, আপনি জানেন ওই পেজের ভিতরে অনেক ভালো থ্রি পিস পাওয়া যায়, আপনি বারবার ওই পেজ থেকে কিনবেন না। এরপর ধরেন আপনি কসমেটিক টাইপ কিছু, কসমেটিক তো অনেক সেন্সিটিভ একটা জিনিস, আপনি জানেন ওই পেজের ভিতরে একদম অর্গানিক অথেন্টিক কসমেটিক পাওয়া যায়, আপনি ওই জায়গা থেকে বারবার কিনবেন। তো ওইরকম করে আপনার একটু ব্র্যান্ড ভ্যালু বানিয়ে নিতে হবে। আপনার এত বড় বিশাল আরঙের মতো ব্র্যান্ড হওয়ার দরকার নেই, কিন্তু আপনার মার্কেটে একটা হালকা 0.1% হলেও মার্কেট শেয়ার থাকতে হবে। এই যে যতগুলো পেজ আপনারা দেখেন না অ্যাড চলে, হেয়ার প্রোডাক্টে সেল হয় কারণ তাদের মার্কেটের ভিতরে একটা শেয়ার আছে, এর 0.1% হলেও তার একটা শেয়ার আছে। এই যে ধরেন অর্গানিকের যে ইন্ডাস্ট্রিটা, অর্গানিক ফুডের যে ইন্ডাস্ট্রিটা, এটার ভিতরে সবচেয়ে বড় জায়ান্ট কে কোন তো বাংলাদেশের মার্কেটে, অর্গানিক ফুড, হ্যাঁ
বলেন একটা নাম বলেন দেখি আপনারা কত দূরে অ্যাড দেখেন। প্রাণ কি অর্গানিক কাজ করে? প্রাণ তো পুরো এটা কোম্পানি। ঘরেরবাজার.com, ঘরেরবাজার.com হচ্ছে এই অর্গানিকের পুরোটার ভিতরে সবচেয়ে বড় শেয়ার নিয়ে রাখছে তারা। কারণ কথা হচ্ছে ঘরের বাজারের পাশাপাশি অন্য কেউ অর্গানিক নিয়ে কাজ করে না, অবশ্যই কাজ করে। কিন্তু ওই যারা কাজ করতেছে তাদের ভিতরে দেখবেন যারা ভালো করতেছে তাদেরও মার্কেটের ভিতরে একটা ফেস ভ্যালু আছে। তারা রেগুলার কন্টেন্ট বানায়, তারা রেগুলার কাস্টমার সাথে কানেক্টেড থাকে, তাদের একটা সার্ভিস মানে সার্ভিস টিম আছে, আলাদা সার্ভিস টিম আছে, তারা অলওয়েজ কানেক্টেড থাকতেছে মানুষের সাথে। এই যে কানেক্টেড থাকাটা, এই কানেক্টেড থাকতে 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 আপনারা দেখবেন যে একটা ক্লায়েন্ট অনেক বেস্ট সার্ভিস দিচ্ছেন, ওই ক্লায়েন্টটা আপনার একটা সার্ভিস এনে দিতেছে, মানে আরেকটা ক্লায়েন্ট এনে দিতেছে। ওই রকম করে সবসময় ক্লায়েন্টের বেস্ট সার্ভিস দিতে হয়। আর ঘরের বাজার চলে কেন জানেন? ঘরের বাজার সবচেয়ে বড় স্ট্রেংথ কি জানেন? তাদের ইউএসপি। এবার কোন ইউএসপি কি? ইউএসপি বুঝেন? ইউএসপি মানে ইউনিক সেলিং হয়, একটা হচ্ছে পজিশন, ইউনিক সেলিং পজিশন হচ্ছে ইউএসপি। তার পাশাপাশি আরেকটা ওয়ার্ড বলা হয় ইউনিক সেলিং প্রপোজিশন, যে আপনি কিভাবে মার্কেটে পজিশন নিতেছেন বা মার্কেটে আপনি নিজেদের প্রদর্শন করতেছেন। আমাদের জামশেদ মজুমদার, আমি যদি চাই যে একটা অর্গানিক ফুডের বিজনেস করব, আমি কি জামশেদ মজুমদারের মতো কথা বলতে পারবো? উনি যেমনি আসসালামু আলাইকুম দেয়, আমি ওইটাই কইতে পারবো না, কারণ ওনার অ্যাকসেন্টটা হচ্ছে, উনি বাইরের দেশে আসিল, ওনার অ্যাকসেন্টটা হচ্ছে মানে অ্যারাবিক অ্যাকসেন্ট, ঠিক আছে? ওই অ্যারাবিক অ্যাকসেন্ট উনি পারে, ওনার কথার অনেক ফ্লুয়েন্সি আছে, উনি আরো সুন্দর করে উপস্থাপন করতে পারে। ওই জিনিসটা অন্য কোনো ব্র্যান্ড পারে না, বা অন্য কোনো ব্র্যান্ড চাইলেও করতে পারতেছে না। কারণ আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো একটা ট্রেন্ড যখন ফলো হয়, একটা ট্রেন্ড যেমনে উঠে ওই ট্রেন্ডটা আবার নিচে নেমে যায়। মার্কেটিং নিয়ে একটু পড়ালেখা করেন, দেখবেন ট্রেন্ডের একটা অপশন আছে, ট্রেন্ডের একটা পার্টি আছে মার্কেটিং এ। ট্রেন্ড একদম লেভেল 1 এ থাকে, একদম 0 তে থাকে। গ্রাফ চার্টের কাজ করছেন না? গ্রাফ করছেন তো? গ্রাফটা কিভাবে উঠে? প্রথমে এমনি ইজি 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 থাকে, আস্তে করে উপরের দিকে উঠে, উঠে একটু নিচের দিকে নামে, আবার উঠে, আবার উঠে নামে, একটা সময় এসে একদম ছেদ করে বাইরে যায়, একদম ডাউন হয়ে যায়। ইয়েরাও ট্রেন্ডটাও সবসময় এরকম, ট্রেন্ডটা উপরের দিকে উঠে, উঠে একটা সময় একদম স্টেবল হয়, ওই স্টেবলের যে পজিশনটা আছে, ওই পজিশনে সব ব্র্যান্ড একই ট্রেন্ড ফলো করে। বুঝতে পারছেন? ওই ট্রেন্ডটা যখন আপ সেলিং এ আসে, তখন এটা আপ সেলিং এ আস্তে করে দেখবেন ট্রেন্ডটা নাও নিয়ে গেছে। ট্রেন্ড দেখবেন বেশিক্ষণ মার্কেটে থাকে না, একটা ট্রেন্ড বেশি দিন মার্কেটে থাকে না, কারণ ট্রেন্ডটা এরকম ওঠে, এরকম নেমে যায়। কিন্তু ফ্যাশনটা কেমন হয়? ফ্যাশনের গ্রাফটা হয় উপরের দিকে উঠছে, নিচের দিকে নামছে, আবার উপরের দিকে উঠছে, নিচের দিকে নামছে, উপর দিকে উপর নিচ করতে হতে যায়। এটা নিচের দিকে খুব কমই নামে ফ্যাশন। বুঝতে পারছেন? ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং যদি আপনি উপরের দিকে উড়াইতে পারেন, উপরের দিকে যেতে হবে, নিচের দিকে নামালে এটা উপরের দিকে উড়াইতে হবে। ব্র্যান্ডিং এর গ্রাফটা এমনি কাজ করে। আমার কথা বুঝতে পারছেন? নায়িকা দেখান লাগবে, ব্র্যান্ডিংটা সবসময় ফোকাস রাখবেন। ঘরের বাজার সবসময় ব্র্যান্ডিং এ খেলে। ঘরের বাজারে যতগুলো ব্র্যান্ড এক্সপার্ট আছে, তারা হচ্ছে বাংলাদেশের মানে লিডিং এক্সপার্টরা নিয়ে রাখছে তারা। বুঝতে পারছেন? এই কারণে আমি বলতেছি আপনাদেরকে, আপনারা যত বেশি অ্যাড দেখবেন তত বেশি বুঝতে পারবেন, আর এইসব ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড হন। এই যে বড় বড় যারা ব্র্যান্ড আছে, ঠিক আছে, এই বড় বড় যারা, বিশাল ফ্যাক্টরির নাম শুনছেন? বিশাল ফ্যাক্টরি, আমি হ্যাঁ, ওনার যে ফ্যাক্টরি আছে এটার ওনার হচ্ছে মানে 51% শেয়ার হচ্ছে খালিদ ফারহানের। ঠিক আছে? তো ওই জায়গাতে ওনারা যেভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি সাজায়, ওনাদের একটা মেসেজ, যদি আপনি ওনাদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে একটা মেসেজ দিবেন, ঠিক আছে? বা ধরেন আপনি একটা প্রোডাক্ট কিনলেন ওনার থেকে, কেনার পরে আপনার মোবাইল নাম্বারটা তার কাছে থাকে না, তারা আপনার মেসেজ পাঠাবো কি জানেন? তারা আপনার মেসেজ পাঠাবো, কি তুমি তো আমাকে ভুলেই গেছো। আপনি এটা দেখলে মেসেজটা অন করবেন না? এটা কিন্তু মেসেঞ্জারে পাঠাবো না, এটা আমরা মোবাইলে পাঠাবো। আমি কিন্তু মোবাইলে মেসেজ দেখি না, যেদিন আমি দেখছিলাম কি তুমি তোমার ভুলে গেছো, আমি কিন্তু ক্লিক করছি, আমি তো কি এটা, পরে দেখি যে নিচে দেয়া লেখা আছে যে সুইফট শার্ট সুইফট শার্ট যদি কিনেন, নিচে একটা লিঙ্ক এসে, নিচের লিঙ্কে সুইফট শার্ট কিনলে 20% ডিসকাউন্ট, ইমেলেও তারা পাঠায়। এই যে তারা যে লেখছে কি তুমি তোমাকে ভুলেই গেছো, এই যে তারা এই কথাটা লেখছে, এটা দিয়ে কি করলো তারা, আপনার অ্যাটেনশনটা তার মেসেজে নিল, মেসেজে নিয়ে আপনি মেসেজটা ওপেন করলেন, আপনি যদি পছন্দ করেন আপনি ওই লিঙ্কে ক্লিক করবেনই, দেখি কি গেঞ্জি, এটা কি ড্রপ শোল্ডার, ক্লিক করলেন, পছন্দ হলে আপনি কিনবেন, না পছন্দ হলে কিনবেন না। কিন্তু আপনি যদি গেছেন ওয়েবসাইটের ভিজিটর বাড়ছে, মানে কোনো না কোনো জায়গায় আপনার প্রফিট হবে। এই কারণে মার্কেটিং কোনো সময় অফ করা যাবে না। এটা ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। কেন আসলে অ্যাড দিয়ে দেয়, কত কিছু হয়েছে, বুঝছেন বিষয়টি? অনেক কিছু হয়ে গেছি। এই কারণে সবসময় একটু সব কথার একটা কথা, প্রচুর অ্যাড দেখবেন। বুঝতে পারছেন?
যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, আপনার কাজ হচ্ছে অ্যাড দেওয়া। আপনি যত বেশি অ্যাড দেখবেন তত বেশি বুঝবেন অ্যাড আসলে কি করতেছে। খালি অ্যাড দেখবেন না, অ্যাড দেখার পরে বোঝার চেষ্টা করবেন যে কথাটা বলতেছে বা যে স্পিচটা তার মুখ থেকে বাইর করতেছে সে কেন এই কথাটা বলতেছে। বুঝতে পারছেন? এখন আপনারে বললো যে ধরেন ঘরের বাজারে দেখবেন যে এখন লাস্টের দিকে একটা ইয়ে দেয় যে তাদের মোবাইল নাম্বার একটা সার্কেল করে মোবাইল নাম্বার দেয়। মোবাইল নাম্বারটা তার আগে মুখে বলতো, কেন তারা এখন স্ক্রিনে লিখে দেয়? অবশ্যই কোনো কারণ আছে। এরপর আরেকটা হইতে পারে যে ঘরের বাজার কেন বিদেশি প্রবাসী যারা আছে তাদের জন্য আলাদা একটা মোবাইল নাম্বার রাখছে। এই জিনিসগুলো একটু চিন্তা করবেন, চিন্তা করলে বুঝতে পারবেন যে তাদের বাইরের দেশের ক্লায়েন্ট আছে যারা বাংলাদেশের যে পরিবারটা আছে পরিবারের কাছে তারা পাঠায়। বুঝতে পারছেন বিষয়টা? এই যে বিষয়গুলো আছে এগুলো একটু মানে মাথার ভিতরে প্রেশার দেওয়ার চেষ্টা করুন যে তারা কেন ব্র্যান্ডগুলো কেন এই কাজটা করতেছে বা ব্র্যান্ডটা কিভাবে অপটিমাইজ করতেছে সেলগুলারে, বা তার যে ব্র্যান্ড এক্সপার্ট আছে ওই ব্র্যান্ড এক্সপার্টের সাথে আপনি কেমনে কানেক্ট হইতে পারেন খুঁজে বাইর করেন যে ঘরের বাজারের ব্র্যান্ডিং কে দেয়, ঘরের বাজারে অ্যাড কে চালায়, ঘরের বাজারে গ্রাফিক ডিজাইন কে করে, বিশাল ফ্যাক্টরির গ্রাফিক ডিজাইন কে করে, বিশাল ফ্যাক্টরির মার্কেটিং কে দেয়, এরকম করে করে তাদের খুঁজে বাইর করেন, খুঁজে বাইর করে তাদের পেজের লাইক দেন, তারা কি কথা বলে এটা শুনেন, কারণ তারা কিন্তু আপনার রিসেন্ট কথাবার্তা বলবে। ঠিক আছে? ঘরের বাজারের ব্র্যান্ডিং দেয় শামীম ভাই, আপনি শামীম ভাইয়ের কথা শুনেন উনি কি বলতেছে, রাশিদুল ইসলাম শামীম, ফেসবুকে সার্চ করেন পাবেন। তো শামীম ভাই কি বলতেছে এটা শুনেন। এরপর হচ্ছে আপনার এটা ব্র্যান্ডিং দেয় পিয়াস ভাই, পিয়াস ভাই কি বলে ওই কথাটা শুনেন। ওরা রিসেন্টলি কথাবার্তা বলেন, রিসেন্ট মার্কেটে যা চলতেছে ওই কথাবার্তা বলবেন। ওই কথাটা আপনি যখন অ্যাড স্পেন্ড আর আপনি যখন অ্যাড চালাবেন ওগুলো আপনি ইমপ্লিমেন্ট করবেন, দেখবেন আপনার এটা ভালো চলতেছে। কারণ মার্কেট এক্সপার্ট থেকে আপনি মার্কেট এক্সপার্ট মানে মার্কেটিং শিখতে পারবেন, যে কোনো সময় অ্যাড চালানো যাওয়ার থেকে আপনি কোনো সময় মার্কেটিং শিখতে পারবেন না। এটা বুঝতে পারছি। আর রেগুলার এসব জিনিসপত্র দেখা আগ্রহ রাখেন, দেখবেন যে ফেসবুক অটোমেটিক আপনার সামনে এগুলো আনবে। বড় বড় যারা ডিজিটাল মার্কেটার আছে, বাংলাদেশের মার্কেটাররা যারা আছে তাদের ফলো করেন, বাইরের দেশে যারা ডিজিটাল মার্কেটার আছে তাদেরকে ফলো করেন, গ্রাফিক ডিজাইনারদেরকে ফলো করেন, ডিজাইন সম্পর্কে একটু জানার চেষ্টা করেন। কারণ আপনারা এত ইতিমধ্যে বুঝতে পারছেন যে অ্যাডস ম্যানেজার যে বিষয়টা আছে তারা টার্গেটিংটা পছন্দ করতেছে না বর্তমানে, তারা পছন্দ করতেছে কন্টেন্ট। আপনার কন্টেন্ট যত বেশি স্ট্রং হবে তত বেশি তারা আপনার পজিটিভ আপনার আউটকাম দেবে। আপনার কন্টেন্ট যত মানে মাঠে মারা যাওয়া কন্টেন্ট, আপনার অ্যাড তত বেশি মাঠে মারা যাবে। আমার কথা বুঝতে পারছেন তো? আগে আমরা এরকম করতে পারতাম যে মোটামুটি কোনো একটা ডিজাইন বানাইছি, বানিয়ে টার্গেটিং করছি, মানে প্রপার টার্গেটিং করছি, প্রপার আমার সেলস আসছে। এখন কিন্তু সিস্টেম এরকম না, ফোকাস পুরোপুরি কই গেছে গা, ফোকাস পুরোপুরি গেছে গা কন্টেন্টে। কারণ ফেসবুকে এখন মানুষ ঢুকে কেন, কন্টেন্ট দেখার জন্য, তারা কিন্তু কেনার জন্য ঢুকে না, মানুষ ঢুকে কন্টেন্ট দেখার জন্য, কিনা বাইর হয়। বুঝতে পারছেন? তো আগে ছিল মানুষ এনজয় করতে ঢুকতো, কিনা বাইর হয়ে যেত, এখন হচ্ছে মানুষ যায় কন্টেন্ট দেখতে। এই যে টিকটকের কথা আমরা বলতেছি, আমি টিকটকের কথা সব জায়গাতেই ইদানিং বলতেছি, কারণ হচ্ছে টিকটক যখন অ্যাড চালানো শুরু করবে তখন কিন্তু অর্গানিক রেজাল্ট পাবেন না। এই কারণে আপনাদেরকে বলেছি যাদের টিকটক প্রোফাইল আছে, মানে আপনাদের কাজ রিলেটেড ওই প্রোফাইলটাকে বিল্ড করে নেন এখনই। কারণ আগামী 4 থেকে 5 মাসের ভিতরে বাংলাদেশে ফেসবুক টিকটক অ্যাড হয়তো মেবি রান হয়ে যেতে পারে। যখনই টিকটক অ্যাড রান হবে তখন কিন্তু এই অর্গানিক রিচ তারা কমাই দেবে। যেমন ফেসবুকে কিন্তু আগে ইজিলি ভাইরাল হইতেন, ফেসবুকের রিচ অনেক বেশি আছিল, কিন্তু যখনই ফেসবুক অ্যাড আসছে বাংলাদেশের মার্কেটে, বাংলাদেশ সার্ভার অ্যাড যখন শুরু হয়েছে অর্গানিক রিচ কিন্তু নাই এখন। অর্গানিক রিচ পায় কারা, যারা পপুলার, যাদের ফ্রেন্ড লিস্টে দেখবেন 5,000 ফলোয়ার আছে, তাদের এর ভিতরে আসে 100 লাইক, 150 লাইক, 200 লাইক, বাকিটি কই, বাকিটা নাই, কারণ অর্গানিক্যালি রিচ হয় না। কিন্তু আপনি একটা অ্যাড চালাই দেন, 10 লাখ একটা অ্যাড চালাই দেন, দেখবেন 1 লাখ 1.5 লাখও ক্রস করে যায় প্রায় সময়। বুঝতে পারছেন? তো তারা এখন পুরোপুরি পেইড মার্কেটিং এ ফোকাস, যেহেতু এখনো টিকটক পেইড মার্কেটিং এ ঢুকে নাই বাংলাদেশের মার্কেটে, তারা এখনো অর্গানিক্যালি আছে। আপনি যত বেশি বেস্ট কন্টেন্ট বানাবেন, ভালো কন্টেন্ট বানাবেন, তত বেশি আপনি রিচ করবেন, যত বেশি রিচ করবেন তত বেশি আপনার অ্যাওয়ারনেস বাড়বে, যত বেশি অ্যাওয়ারনেস বাড়বে তত বেশি আপনি ক্লায়েন্টে অ্যাকোয়ার করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? পুরো একটা স্ট্র্যাটেজি হয়েছে ক্লায়েন্ট পাওয়া। এরপরে বলবেন যে আপনারা আমি বলে ক্লায়েন্ট ইয়ে করেন, যত কথা কইবে শব্দের ভিতরে ক্লায়েন্ট পাওয়ার রাস্তা। আপনাদের জন্য আউটরিচের ক্লাস দেয় না, আউটরিচের ক্লাস দেয় আপনারাও ক্লায়েন্ট পাবেন, এটা কোনো টেনশন নেই। কাহিনী হচ্ছে কাজটা একটু ভালো করে শিখেন। আর একটা বিষয় বলি, মার্কেটিং শিখতেছেন, মার্কেটিং শিখি ক্লায়েন্ট হয় না এই কথা জীবনে করবেন। মার্কেটিং যারা করে তারাই ক্লায়েন্ট পাবে, গ্রাফিক্স যারা করে তারা না হইতে পারে, তাদেরকে ক্লায়েন্ট ধরা দিতে হইতে পারে, কিন্তু মার্কেটিং যারা করে তারা জানে ক্লায়েন্ট কই আছে, তারা মার্কেট সম্পর্কে জানে, জানেন না মার্কেট সম্পর্কে। আপনি যত বেশি মার্কেটের ভিতরে যাবে তত বেশি আপনি বুঝতে পারবেন মার্কেটে কোন জায়গায় কার কি প্রবলেম আছে। মার্কেটিং এর সবচেয়ে বড় জিনিস প্রবলেম আইডেন্টিফাই করা। প্রবলেম যত বেশি আইডেন্টিফাই করতে পারবেন তত বেশি আপনি সলভ করতে পারবেন, সলভ যত বেশি করতে পারবেন তত বেশি আপনি ইনকাম করতে পারবেন।
এটা বুঝতে পারছি। যতগুলো বিজনেস দেখেন দেখবেন সবাই একটা প্রবলেম সলিউশন করে। এখন আপনি মনে করেন যে স্বপ্নে গেলেন, এখন আপনি কই জানেন ভাই স্বপ্নের ভিতরে সমস্যা কই? স্বপ্ন তো পুরো আরামের জায়গা। স্বপ্নের ভিতরে কি আসলে সমস্যা আছে? থাকতেও পারে, অবশ্যই সমস্যা আছে, নাহলে এই স্বপ্ন খুলতো না, চলতো না জীবন। সমস্যা আছে বিধায় স্বপ্ন চলে। সমস্যাটা কি এদিকে? সমস্যা হচ্ছে যে বাংলাদেশের একটা টিয়ারের মানুষ আছে, টিয়ার ৩ ধরনের, বিজনেস টিয়ার ৩ ধরনের, মার্কেটিং টিয়ার ৩ ধরনের, কাস্টমার ৩ ধরনের। আপনার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। ফার্স্ট ইয়ার কারা? ফার্স্ট টিয়ার। এটা কি হয়েছে আমি উচ্চারণ করেছি টিয়ার, ঠিক আছে? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার কারা? ফার্স্ট ইয়ার হচ্ছে আপনার আত্মীয় স্বজন। সেকেন্ড ইয়ার কারা? আপনার আত্মীয় স্বজনের যারা আত্মীয় স্বজন আছে, মানে ক্লোজ রিলেশন যারা আছে, ওইটা হচ্ছে সেকেন্ড ইয়ার। থার্ড ইয়ার কারা? যারা আপনি চিনেন। বুঝতে পারছেন? বাট টায়ার বলে, এটা টায়ারও বলে টিয়ারও বলে, মানে আপনি যেটা বলেন। তো আমরা সবসময় বা স্বপ্ন সবসময় কাদেরকে টায়ার, মানে কোন টায়ারে খেলে? সবসময় তারা প্রিমিয়াম টায়ারে খেলে। প্রিমিয়াম টায়ার কারা? যাদের একটা খুব ভালো লেভেলের ইনকাম সোর্স আছে, তাদেরকে নিয়ে খেলে। দেখবেন আপনি বাইরে থেকে কোনো একটা কসমেটিক কিনছেন 400 টাকা, আপনি ওই কসমেটিকটা সেম কসমেটিক, সেম ব্র্যান্ড, সেম ধরেন এক্সপোর্টার, মানে সেম এক্সপোর্টার, সেম প্রোডাক্টটি, এটার দাম পড়বো 200 টাকা বেশি। কিন্তু স্বপ্ন থেকে যারা কিনছে তারা 200 টাকা বেশি দিয়ে কিনে, স্বপ্নের বাইরে থেকে যারা অন্য দোকান থেকে কিনছে তারা 200 টাকা কমে কিনতেছে। তো স্বপ্ন 200 টাকা কেন বেশি কিনতেছে? কারণ তারা এদিকে আপনার একটা মানে সুযোগ সুবিধা দিতেছে, এসি লাগানো আছে, আপনি যখন যেটা চাইতেছেন এটা পাইতেছেন। আপনি যদি স্বপ্নর 2 কিলোমিটারের ভিতরে থাকেন, আপনি যদি কল করেন স্বপ্নর ম্যানেজারের কাছে, যদি আপনি কল করেন স্বপ্নর ম্যানেজার ফ্রি ডেলিভারি দিবে আপনারে, কোনো ডেলিভারি চার্জ নিবে না। এটা 2 কিলোমিটার বাইরেও তারা ডেলিভারি চার্জ নেয় না। তো ওই যে তারা কিছু সুযোগ সুবিধা দিয়ে রাখছে, আপনি যে কোনো সময় স্বপ্নতে অ্যাক্সেস করতে পারতেছেন, যে কোনো প্রোডাক্ট আপনি চাইলে স্বপ্নতে পাইতেছেন, একই ছাদের নিচে সব ধরনের প্রোডাক্ট পাইতেছেন। এই সব কিছু মিলে আপনার এটা একটা সমস্যা। যারা ধরেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের কিন্তু ওই রাজগঞ্জ বাজারে যাইয়া এই দোকান থেকে এটা, ওই দোকান থেকে ওইটা, ওই দোকান থেকে এটা নেওয়ার টাইম নেই। তারা একটা ছাদের নিচে যায়, যে জায়গা থেকে এটা নেওয়ার, নিয়ে বাইরে যায়। স্বপ্ন ওদেরকে টার্গেট করে রাখছে। আর স্বপ্ন যদি কোনো সময় যান বা স্বপ্নের মার্কেটিং এ কাজ করে যদি কোনো সময় সুযোগ হয়, সেক্ষেত্রে দেখবেন যে তাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় বড় পজিশন যারা আছে, তাদের সবারই একটা মেম্বারশিপ কার্ড আছে। আর ওই মেম্বারশিপ কার্ড অনেক ভ্যালুড মেম্বারশিপ কার্ড। আমরা যতদূর দেখছি প্রায় 1 কোটি 1.5 কোটি টাকার প্রোডাক্ট তারা পারচেস করে, মানে ডাক্তাররা, যেমন রোজার সময় তারা পারচেস করে। মানে ওই যে তাদের যে স্টাফরা থাকে, ওই স্টাফরা রোজার 15 দিনের, মানে রোজার শুরুতে একটা ইয়ে দেয়, ধরেন 15 দিনের একটা খাবার দেয়, রোজার 15 দিন চলতে পারে এরকম দেয়। 15 দিন থেকে 30 দিন ওই সময় একটা খাবার দেয় ডাক্তাররা। 30 দিনের 25টা রোজ, 25 রোজা থেকে 30 রোজার ভিতরে একটা অর্ডার থাকে, মানে হিউজ অর্ডার থাকে। ওই অর্ডারের ভিতরে তারা কি করে, ঈদের সামগ্রী, মানে যাদের স্টাফ যারা আছে বা দুস্থ যারা আছে তাদের জন্য একটা ইয়ে করে যে ঈদের সামগ্রী হিসেবে ওই যে সেমাই টেমাই দেয় না, ওইরকম একটা প্যাকেজ বানায়। তো ওই জায়গাতে প্রায় কয়েক কোটি টাকা তাদের একটা বিজনেস হয় স্বপ্নের। ওই যে মেম্বারশিপ কার্ড করে রাখছে, ধরেন 1 কোটি টাকার প্রোডাক্ট কিনলো কোনো একটা ডাক্তার, বা 1.5 কোটি টাকার একটা প্রোডাক্ট কিনলো, প্রোডাক্ট কিনলো জন মাস্টার ইয়াটা দিল, মেম্বারশিপ কার্ডটা দিল, ওই দিক থেকে 2 লাখ 3 লাখ টাকা ডিসকাউন্ট দিয়ে দিতেছে। বুঝলেন, 2 লাখ 3 লাখ টাকা ডিসকাউন্ট। তো ওইরকম করে যে আপনি যে কনভিনিয়েন্স দিলেন, এটা যদি উনি রাজগঞ্জ বাজার থেকে করতো, 1.5 কোটি টাকার প্রোডাক্ট যা তুমি কিন্তু হাতে তো কোটিপতি হয়ে থাকতো। একই ডিসকাউন্ট দিত, জীবনে হ্যাঁ ডিসকাউন্ট দিলে সর্বোচ্চ কত টাকা দিত? 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, সর্বোচ্চ 10 টাকা ডিসকাউন্ট দিত। এখন এটা বলতে পারেন স্বপ্ন কি লাভ নাই? লাভ ছাড়া কি সে ডিসকাউন্ট দিছে? লাভ ছাড়া ডিসকাউন্ট দেয় না, তারও প্রফিট মার্জিন রাখিয়ে সে ডিসকাউন্টটা দিছে। কিন্তু ডাক্তার দিয়ে কেন দিল? ডাক্তার যদি রাজগঞ্জ বাজার থেকে প্যাকেটটা বানাইতো, ধরেন 200 প্যাকেট বানাইছে, 200 প্যাকেট যদি রাজগঞ্জ বাজার থেকে বানাইতো, হ্যাঁ এটা তদারকি করতে হইতো। কিন্তু যখন স্বপ্নটা দিয়ে দিছে, তখন কিন্তু তার তদারকি করার কোনো চিন্তা নাই। আমি কাজ দিয়ে দিছি, স্বপ্নটা করে দিয়ে দিব। এটা শুধু ডাক্তাররা করে না, বড় বড় মানে ম্যাগনেট, বিজনেস ম্যাগনেট আছে না, তারা আরো বড় বড় অর্ডার দেয়। তো ওই অর্ডার গুলো যখন আসে তখন হচ্ছে মার্কেটিং নিয়ে মেইন খেলা হয়। কারণ এইসব ক্ষেত্রে আপনি যখন কোনো একটা ব্র্যান্ডের সাথে কাজ করতে যাবেন, ধরেন আপনি খুব ভালো একটা লেভেলের মার্কেটার, তখন কিন্তু আপনার এইসব জিনিস ফোকাস রাখতে হবে। আমরা কিন্তু এই লেভেলে এইসব কথাবার্তা বলতেছি না, হয়তো আমি আপনারা বলতেছি, অন্য কোর্সে গেলে বা অন্য কোনো কোর্সে গেলে কিন্তু এগুলো বলবেন না। কারণ যত বড় ব্র্যান্ড হবে তত বড় স্কেলিং করতে হবে। এই যে ঈদের সময়টা স্বপ্নর যারা মার্কেটার আছে, তারা সবসময় ফোকাস রাখে যে বড় বড় বিজনেসম্যান যারা আছে তাদের থেকে অ্যাকোয়ার করো, তাদের থেকে অর্ডার আনো। কারণ তারা জানে ঈদের সময় তারা মানুষের খাবার দিব, ওই খাওয়াটা তাদের স্বপ্ন থেকে যায়। কারণ যত বেশি তারা এদিকে আসবে তত বেশি সেলস করা সম্ভব হবে, সেলসটা আমি জেনারেট করতে হবে। বুঝতে পারছেন সেলসটা কোন লেভেলে কাম করে?
এটা তো স্বপ্নের ভিতরে কইলাম, অন্যটি করলে তো আরো মাথা ঘুরে নিয়ে দিবে। ওটা তো আমি নিজের চোখে দেখছি দেখে আমি এটা বলতেছি, বুঝছেন? ওটা তো আমার একদম মানে প্র্যাকটিক্যাল দেখা, স্বপ্নের যে বিষয়টা ওটা আমার প্র্যাকটিক্যাল দেখা, এই কারণে আমি আপনাদের ইন ডিটেল বিষয়টা বলতেছি। আর অন্যগুলো যখন আপনি রিসার্চ করা শুরু করবেন বা এরকম ব্র্যান্ডের সাথে যদি কোনো সময় কাজ করার সুযোগ হয়, তখনই বুঝতে পারবেন যে একটা ব্র্যান্ড কোন লেভেলে কাজ করে। আর সবসময় টার্গেট রাখবেন, যেহেতু মার্কেটিং শিখতেছেন, নিজেরে মার্কেটার হিসেবে কাউন্ট করার চেষ্টা করেন এখন থেকে। যত বেশি নিজের মাইন্ডসেট মার্কেটার বানাইতে পারবেন, তত বেশি দেখবেন যে মানুষের সাথে ভালো কথা বলতে পারতেছেন, তত বেশি কঠিন ইনফরমেশন মাথাতে নিতে পারবেন। আপনি যদি কোন যে আরে ডিজিটাল মার্কেটিং কঠিন লাগে, সহজ জিনিসটা আপনার কাছে কঠিনই লাগে। এই কারণে কঠিন জিনিস আপনি জানেন যে এই জিনিসটা কঠিন, কিন্তু চিন্তা করবেন সবসময় ইজি, এটা আমি করতে পারবো, নিজের উপরে ওই বিশ্বাস রাখতে হবে। আলটিমেটলি বর্তমানে যে মার্কেটার দেখতেছেন না, সব মার্কেটাররা কিন্তু ডিজিটাল মার্কেটিং থেকেই বেরিয়েছে, ঠিক আছে? ওই যে আইবিএ থেকে যে হয়েছে তারা এক্সেপশনাল, মানে ঢাকার আইবিএ যেটা বিজনেস বিজনেস পার্ট যেটা, ওই দিক থেকে যারা হয়েছে তারা স্পেশাল, কিন্তু তারাও কিন্তু ডিজিটাল মার্কেটিং করতেই হয়, এট লাস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স করতেই হয়। তারা ধরুন আইবিএ থেকে বের হয়ে কোনো একটা ব্র্যান্ডে তারা জব করতেছে, ওই ব্র্যান্ডে তারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস শিখাবে, ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করে এটা শিখাবে। আর এই যে ডিজিটাল মার্কেটিং শিখাবে, এটা শিখায় কারা? শিখায় হচ্ছে মানে এই লেভেলে, মানে এই দিকে যারা দাঁড়ায় তারাই কিন্তু শেখে, বুঝছেন? তো আপনারা যদি ডিজিটাল মার্কেটিং ঠিক করে শিখতে পারেন, ঠিক করে যদি ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারেন, ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি হিউজ একটা ইন্ডাস্ট্রি, বুঝতে পারছেন? ওই আমি তো একটা ক্লাসে কথাই কই যে যতদিন না মা বাপ কইতেছে যে তুই ডিজিটাল মার্কেটিং ক্লাসে যা, ততদিন পর্যন্ত ডিজিটাল মার্কেটিং মার্কেটই ক্রিয়েট হয়নি। মানে এখন যেটা আছে এটা যা দেখতেছে উপরের দিকে যাইতেছে, যেদিন মা বাপ কইবো যে তুই ডিজিটাল মার্কেটিং ক্লাসে যা, ওই দিন থেকে মনে করবেন যে আসলে ডিজিটাল মার্কেটিং বাংলাদেশে বুম করবে। এমনি তো বুমিং বুমিং সিচুয়েশনে আছে, আরো বুম করবে। তো ওই যেহেতু আপনারা আসছেন, শুরু করেন, প্রপারলি কাজ করেন, প্রপারলি কাজ করে দেখবেন যে ডিজিটাল মার্কেটিংটা অনেক ভালো করে শিখতে পারছেন। এখন বলেন ক্যারোজেল এটা আপনাদের কোনো সমস্যা আছে কিনা, ক্যারোজেল বুঝতে পারছেন কিনা, একদম ক্লিয়ার, কোনো ডাউট আছে? আচ্ছা ট্যাগ ম্যানেজার দেখাবো বলছিলাম, একটু ট্যাগ ম্যানেজার পিক্সেলটা দেখাই দিই আপনাদেরকে। ওরে আর 15 মিনিট না আছে, সমস্যা নেই, এত রুকিয়ে দেখতে হবে। ওয়েবসাইট ঠিক আছে নিয়ে গেছেন না, অ্যাক্সেস লয়ে গেছে? ওই যে একদিন বলছিলাম ট্যাগ ম্যানেজারের ভিতরে আমরা ট্যাগ কনফিগার করি, আমাদের বিভিন্ন কোড টোড যা আছে যেগুলো আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসাইতে পারি না, ওগুলো আমরা ট্যাগ ম্যানেজার এন্ডে বসাই দেই, মনে আছে কইছিলাম যে? তো ওই জিনিসটাই আমরা দিয়ে করছি একটা ওয়েবসাইটের সাথে। এই যে সিকে যে ওয়েবসাইটটা আছে, এই সিকে ওয়েবসাইটে আমরা এই ট্যাগ ম্যানেজারের সাথে কনফিগার করছি, কনফিগার করে ওটার ভিতরে পিক্সেল সেটআপ করছি। পিক্সেল সেটআপ কিভাবে করছি, এখানে ট্যাগে আসলাম, ট্যাগে দেখবেন যে অনেকগুলো ট্যাগ আছে, ট্যাগ ট্রিগারে গেলে অনেকগুলো ট্রিগার আছে, ভেরিয়েবলে গেলে অনেকগুলো ভেরিয়েবল আছে, টেমপ্লেটে আছে ফেসবুক পিক্সেল ট্যাগ। এটার ক্লাস করতে গেলে মনে করেন আরেকটা কোর্স লাগবে। দেন একটা ওয়েবসাইটের ভিতরে কি কি পেজ থাকে, অ্যাড টু কার্ট পেজ থাকে, ইনিশিয়াল চেক আউট থাকে, মানে যেদিকে আমরা টাকাটা দেওয়ার আগের যে পেজ থাকে এটা ইনিশিয়াল চেক আউট বলে। এরপর হচ্ছে পেজ ভিউ, পারচেস যেদিকে আমরা টাকাটা দেই ওই জায়গাটা হচ্ছে পারচেস। এরপর হচ্ছে ভিউ কন্টেন্ট মানে প্রোডাক্ট পেজ, যে জায়গাতে ক্লিক করলে আমার প্রোডাক্টটা নিয়ে যাবে, এটা প্রোডাক্ট পেজ। তো প্রতিটা পেজ আমরা ট্র্যাক করছি। এখন ধরেন কোনো একটা ওয়েবসাইটে আমি ঢুকছি, ওয়েবসাইটে ঢোকার পরে আমি কোনো একটা বাটনে ক্লিক করছি, যদি ধরেন এই কোনো ওয়েবসাইট আছে কিনা, এদিকে পিক্সেল আছে কিনা, এই যে পিক্সেল আছে কিনা আমরা দেখার জন্য এটা মেজা পিক্সেল হেল্পার, এই মেজা পিক্সেল হেল্পার, এই যে এক্সটেনশনটা দেখতেছেন, এই এক্সটেনশনটা দিয়ে আমরা বুঝতে পারি কোনো ওয়েবসাইটের ভিতরে পিক্সেল আছে কিনা। এখন এটার ভিতরে পিক্সেল আছে কেমনে বুঝলাম, একটা ওয়ান ওইটা রয়েছে, এটাতে ক্লিক করেন, দেখেন what the hell, no meta pixel found, এরর পিক্সেল হয়তো কাজ করতেছে না বা সামথিং, যাই হোক অন্য কোনো একটা ওয়েবসাইটে যায় দেন। ফায়ারও দেখেন এদিকে কয়টা দেখা যাচ্ছে, তিনটা দেখা যাচ্ছে, দেখেন তিনটা পিক্সেল করে রাখছে, না দুইটা পিক্সেল করে রাখছে। এখন দুইটা পিক্সেল কেন করছে জানেন, এইসব বড় বড় ব্র্যান্ডরা দুইটা পিক্সেল কেন করে রাখে, তারা হচ্ছে যে এই পিক্সেলের আসলে কাজটা কি, পিক্সেলের কাজ হচ্ছে আপনি ওয়েবসাইটে আসছেন, আপনার ইনফরমেশনটা পিক্সেল রেখে দিচ্ছে,
পিক্সেল কই রাখে এটা, এটা আপনার বিজনেস ম্যানেজারে আমরা কাজ করছি না, ওই বিজনেস ম্যানেজারের একটা পার্ট আছে ইভেন্ট ম্যানেজার, ওই ইভেন্ট ম্যানেজার আপনি যে ওয়েবসাইটে ঢুকছেন ওই ইনফরমেশন গুলো ওইদিকে কালেক্ট করে রেখে দেয়, আমি যে ওয়েবসাইটে ঢুকছি আমার ইনফরমেশনটা সে রেখে দিব, বুঝতে পারছেন? তো এই যে এদিকে দুইটা পিক্সেল করে রাখছে, তাদের দুইটা পিক্সেল আইডি, এই যে পিক্সেল আইডি, এই দুইটা পিক্সেল আইডি দেখতেছেন না, এদিকে অন্য ওয়েবসাইটে গেলে দেখবেন একটা পিক্সেল আইডি, আর তারা দুইটা কেন করে রাখছে? বাই চান্স একটা পিক্সেল যদি ক্র্যাশ করে আরেকটা পিক্সেলের ভিতরে ডাটা যাবে, এটা একটু কন্ট্রাডিক্ট হয়ে যায়, কিন্তু তারপরও বড় বড় যেসব ব্র্যান্ড আছে তারা দুইটা পিক্সেলই কানেক্ট করে রাখে। বেস্ট প্র্যাকটিস হচ্ছে, ফেসবুকের বেস্ট প্র্যাকটিস হচ্ছে একটা পিক্সেল একটা ওয়েবসাইটে থাকবে, তাহলে ডাটাগুলো একটা জায়গার ভিতরে জমা হয়, আর দুইটার ভিতরে যখন দিবেন তখন হচ্ছে ডাটাগুলো, মানে আপনি এদিকে ঢুকছেন একটা পিক্সেল সিগন্যাল তো পাইলো, আবার আরেকটা সিগন্যালও পাইবো, দুইটা মিলে যখন একটা বিজনেস ম্যানেজারে ঢুকবো বা একটা বিজনেস ইভেন্ট ম্যানেজারে ঢুকবো তখন আপনার ডাবল ডাটা দেখা যাবে। এই ডাবল ডাটা বলা হয় আপনার মানে ম্যাচ হচ্ছে না, ডাটা ম্যাচিং হয় না। তো ডাটা ম্যাচিং যখন না হয়, এই ডাটা ম্যাচিংটা করার জন্য আমরা করি ডিডুপ্লিকেশন, মানে এক যখন দুইটা ডাটা পায়, দুইটা সেম ডাটা যখন পায় তখন এটা একটা ডাটা করে দেয়, মানে দুই চ্যানেল থেকে যখন একই ডাটা যায় তখন একটা চ্যানেল দিয়ে ঢুকে একটা ডাটা বানায় দেয়, এটা ফেসবুক, এটা বলা হয় ডিডুপ্লিকেশন। তো এই যে পিক্সেলের দিকে আসলো, আমরা এদিকে কি করতেছি, পেজ ভিউ করতেছি, মানে প্রথম যে পেজটা আছে এটা আমরা বলি পেজ ভিউ, দেখেন পেজ ভিউ কাউন্ট করছে, এটা তো পেজ ভিউ কাউন্ট করছে, দেখছেন? এদিকে যদি আমি ক্লিক করি পেজ ভিউতে, দেন এদিকে কি দেখা যাচ্ছে আমারে সিস্টেম, আমি মেথড ম্যানুয়ালি ঢুকছি, মানে ক্লিক করে ঢুকছি আমি, পিক্সেল শো কোড, পিক্সেলের কোডটা দেখা যাচ্ছে, এদিকে পিক্সেল লোকেশন, এদিকে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। এবার ধরেন আমি এই প্রোডাক্টটাতে ক্লিক করি, প্রোডাক্টটাতে ক্লিক করলে দেখবেন যে এদিকে ফায়ার করতেছে ভিউ কন্টেন্ট, আসো কাজ করলে যদি আপনারা ক্লায়েন্ট টাইন্ট আনতে পারেন, আমি এই কাজ করে দেয় কেমনে কাজ করে, এটার কাজ করেও মনে করেন যদি পিক্সেল কনভার্সনের কাজ করেন, খালি এই পিক্সেল কনভার্সনের কাজ করেন মার্কেট থেকে খালি এই কাজটা করবেন 7 থেকে 8 হাজার টাকা নিতে হবে, শুধু এই কাজটা ওয়েবসাইটের ভিতরে। এবার দেখেন এদিকে আসছি, আমার পেজ ভিউ, এটাতেও পেজ ভিউ দেয়, এটা কি কোনো সমস্যা আছে না? ওয়েবসাইট সব দিয়ে পেজ ভিউ দেয়, ওয়েবসাইটে মেবি গামলা আছে। মানে আপনি যে পেজটাতেই যাবেন ওই পেজটাই ফায়ার করবে, ওই পেজটারে ফায়ার করে, আপনি যে পেজে ঢুকতেছেন ওই পেজটারে আপনি যে ঢুকছেন এটার একটা ফুটফল রেখে দেবে। এটা কিছুক্ষণ আগে বলছি স্বপ্নের কথা, স্বপ্নতে কোনো একটা নতুন কাস্টমার ঢুকছে, তারা কিন্তু এটা বুঝতে পারে, স্বপ্নর ফুটফল বোঝার জন্য একটা জায়গা আছে, দেখবেন স্বপ্নতে তো কোনো সময় ইয়ে করছেন, যদি কোনো সময় স্বপ্নতে জব করার সুযোগ হয়, একটা রিপোর্ট বের করে, তারা মাস শেষে একটা রিপোর্ট বের করে যে এই মাসে এই আউটলেটের ভিতরে কতজন মানুষ ঢুকছে, কোন কোন সেকশনে কতজন মানুষ ঢুকছে, স্বপ্নের কিন্তু অনেকগুলো সেকশন আছে, কোন সেকশনে কতজন মানুষ ঢুকছে এটাও তারা ট্র্যাক করতে পারে, বুঝতে পারছেন? তো ওইরকম করে আপনার ওয়েবসাইটের ভিতরে কারা ঢুকতেছে কারা বাইরে যাচ্ছে এটা ট্র্যাক করে রাখতে হয়। এই ট্র্যাক করার জন্য আমরা কি ইউজ করি, পিক্সেলটা ইউজ করি। যেমন এদিকে আমার এই যে দেখেন এদিকে ঘরের বাজার কয়টা দিচ্ছে পিক্সেল, ঘরের বাজার পিক্সেল আছে একটা। এবার যদি আমি ওনাদের ধরেন এদিক থেকে কোনো একটা প্রোডাক্ট ওপেন করি, ধরেন এই প্রোডাক্ট ওপেন করলাম, ঘি, এটা ওপেন করলাম, ওপেন করার পরে এদিকে দেখেন দুইটা পিক্সেল ফায়ার করছে, এটার পিক্সেল পারফেক্টলি কাজ করতেছে। আমি কিন্তু পেজ একটা ভিউ করলাম, পেজ ভিউ করার পর একটা প্রোডাক্ট ভিউ করলাম, এই যে প্রোডাক্ট যে পেজ আছে এটাও, এই পেজটাও কিন্তু পেজ ভিউ হয়েছে, এই যে আমি পেজটা দেখতেছি না এখন, এটা প্রোডাক্ট পেজ, বাট প্রোডাক্ট পেজটাও কিন্তু ভিউ হইতেছে, এই কারণে দুইটা পেজ দুইটা ট্যাগ ফায়ার করছে, এগুলো আমরা বলি ট্যাগ। এই যে পেজ ভিউ আর ভিউ কন্টেন্ট এগুলো আমরা কি বলি, ট্যাগ। এই যে এদিকে ট্যাগ ম্যানেজারে আসেন, ট্যাগ ম্যানেজারে আসলে এই যে ট্যাগ লেখা আছে না, এই যে এদিকে যে জিনিসটা ট্যাগ শো করতেছে এটা আমরা ট্যাগ, এই যে ট্যাগ, এদিকে আমরা পাই যাচ্ছি ট্যাগ, এই যে দেখেন ট্যাগ কই আছে হলো ভিউ কন্টেন্ট। এবার ভিউ কন্টেন্টে ক্লিক করেন, ভিউ কন্টেন্টে ক্লিক করলে আপনার এই কন্টেন্ট রিলেটেড এই প্রোডাক্ট রিলেটেড যা আছে সব এদিকে দেখা যাবে। দেন প্রোডাক্ট গ্রুপ বিডিটি দেওয়া আছে, এটার ভ্যালু কত 900 টাকা, এটার ভ্যালু কত 900 টাকা। এখন ধরেন আপনি এই প্রোডাক্টটা কিনতে চান বা আপনি এই প্রোডাক্ট থেকে এই প্রোডাক্টটা দেখছেন, দেখে ওয়েবসাইটে বাইরে গেছেন, আর ঘরের বাজার এই প্রোডাক্টের উপর একটা অ্যাড চালাইছে, তখন কিন্তু আপনি টার্গেট হবেন। কেন টার্গেট হবেন? কারণ এই প্রোডাক্টটা আপনি দেখে গেছেন। দেখবেন দারাজে আপনি যদি কোনো সময় কোনো প্রোডাক্ট দেখেন, প্রোডাক্ট দেখার পরে দারাজ থেকে বেরিয়ে গেছেন, এবার দারাজ যদি ওই প্রোডাক্টের উপরে কোনো অ্যাড চালানো থাকে ওই অ্যাডটা আপনার ফেসবুকে দেখা যায়, কারণ দারাজের ওই ওয়েবসাইটের ভিতরে পিক্সেল কানেক্ট করা আছে, বুঝতে পারছেন কিভাবে কাজ করে? এই যে মানুষ বলে যে গুগলে সার্চ করলে ফেসবুকে অ্যাড করে,
গুগলে সার্চ করলে এটার মাধ্যমে ফেসবুকে আসবে। হ্যাঁ, এই পিক্সেলের মাধ্যমে পিক্সেল কনভার্সন এপিআই সার্ভার সাইড জিএ4 সার্ভার সাইড এগুলোর মাধ্যমে আসে। এই না বুঝলো সব। এরপর ধরেন আমি এটা করলাম কি, ধরেন অ্যাড টু কার্ট করলাম, আবার দেখবেন এদিকে অ্যাড টু কার্ট ফায়ার করলো। এবার ধরেন আপনি অ্যাড টু কার্ট করছেন, তো অ্যাড টু কার্ট করার পরে আপনি অ্যাড টু কার্ট করে বাইরে গেছেন, তখন আপনার অন্য ধরনের অ্যাড দেখাবে। এটা দেখাবে কি ধরনের অ্যাড, এটা দেখাবে যে আপনি গিটা কিনেন, কিন্তু আপনি অ্যাড টু কার্ট করে রাখছেন। অ্যাড টু কার্ট করার সময় আবার কন্টেন্ট চেঞ্জ করে দিতে হবে। অ্যাড টু কার্ট করছেন মানে হচ্ছে আপনি এই প্রোডাক্টটা কিনতে চান, আপনি এটার পটেনশিয়াল কাস্টমার, আপনার এই জিনিসটা দরকার আছে, তখন আপনার কি ধরনের অ্যাড দেখাবে, তখন আপনার দেখাবে যে এই প্রোডাক্টটা আপনার কেন কিনা এই দরকার, খুবই ইম্পর্টেন্ট, এরকম অ্যাড দেখাবে, মানে আপনার অনেক কিনা দরকার। বা এরকম অ্যাড দেখাবে যে হয়তো আপনি এই জিনিসটা অ্যাড টু কার্ট করে রাখেন, ডাইরেক্ট আপনার টার্গেট করবে যে আপনি এই এই ইয়াটা প্রোডাক্টটা আপনি আমার ওয়েবসাইটে অ্যাড টু কার্ট করে রাখছেন, আপনি এখনো কিনেন নাই, পারচেজ করেন নাই, এরকম টাইপ অ্যাড দেখাবে আপনার। এটা হচ্ছে আমার সেলস ফানেলের খেলা আর কি। তো ওই যে আপনার অ্যাডটা দেখা হলো, তখন আমরা কেমনে বুঝবো এই অ্যাড টু কার্টের ভিতরে আমরা অ্যাড চালাবো, মানে ক্যাটালগ করার জন্য এই অ্যাড টু কার্টের উপরে অ্যাড টু কার্টে যারা আসছিল তাদেরকে আমরা যখন অ্যাড টার্গেট করবো, রিটার্গেট করবো, তখন আপনার অ্যাডটা দেখেন। ধরুন আমি অ্যাড টু কার্টে যাই, ধরেন এদিক থেকে ভিউ কার্টে ক্লিক করলাম, এই ভিউ কার্টে আসলাম, দেখবেন এদিকে ট্যাগ ফায়ার করতেছে, দুইটা প্রোডাক্ট নিছি। আচ্ছা ধরেন দুইটা প্রোডাক্টই নিছি, ওয়েবসাইট যত ফাস্ট হবো, মানে নেট যত ফাস্ট হবো তত কাজ করতে মজা। ও মা, এটা কি এদিকে ফায়ার করে না, অ্যাড টু কার্ট ফায়ার করে না, কি অদ্ভুত কথা। আচ্ছা এটাকে ক্লিক করলে এটা অর্ডার হয়ে যাবে, আমি অর্ডার করতে চাইতেছি না। হ্যাঁ, তো এদিকে ধরেন আপনি ক্লিক করলেন, এদিকে ফায়ার করবো কি পারচেস, মানে এরপরে থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে আমাদের একদম ওয়েবসাইটের এন্ড গোল হয় পারচেসে নিয়ে যাও, থ্যাংক ইউ পেজ, যে জায়গাতে আপনি পারচেস করেন পেমেন্ট ডিটেলস দিয়ে আপনি শেষ করে দেন, ওই জায়গাটার হলো থ্যাংক ইউ পেজ। ওই থ্যাংক ইউ পেজে নিয়ে যখন যাবেন তখন এদিকে ফায়ার করে পারচেস, এই জায়গাতে ফায়ার করে পারচেস, এদিকে সব যেরকম ট্র্যাক করা আছে যে পারচেস, এরকম পারচেস শো করে, পারচেস শো করবে, পেজ ভিউ শো করবে। পেজ ভিউ তো দেখলেনি, অ্যাড টু কার্ট দেখেন নাই, ভিউ কন্টেন্ট দেখছেন, ভিউ কন্টেন্ট দেখছেন আর পেজ ভিউ দেখছেন, এই দুইটা দেখলেন আপনারা। এরকম এসএমএস আপনার অ্যাড টু কার্ট শো করে, ইনিশিয়াল চেকআউট শো করে, পারচেস শো করে। এরপর যখন আপনি দেখছেন যে কতক্ষণ স্ক্রল করছে আমার পেজটা, ওইটাও আপনি ট্র্যাক করতে পারেন। কোন জায়গায় আমার ক্লায়েন্ট সবচেয়ে বেশি মাউস ক্লিক করছে, ওইটাও ট্র্যাক করতে পারবেন। বুঝতে পারছেন? এরকম অনেকগুলো কাস্টম ট্র্যাকিং সিস্টেম আছে, ওই কাস্টম ট্র্যাক গুলোও করা যায়। এই হচ্ছে বিষয়। এই যে আমরা বলি যে ফেসবুকের অমুক জায়গায় মানুষ বেশি তাকায়, এ কেমনে বুঝে ফেসবুক, এই যে ট্র্যাক করার মাধ্যমে বুঝে। কারণ ফেসবুক দেখা যায় ওই জায়গাতে মানুষ বেশি ক্লিক করে, ওই জায়গাতে বেশি ক্লিক করে, ওই জায়গাতে একটা অ্যাড দেখা যায়। বুঝতে পারলেন? যেদিকে মানুষ তাকায় ওই জায়গাতে অ্যাড দেখা যায়। আপনি চোখ দিয়ে কোন জায়গায় তাকাচ্ছেন এটা ট্র্যাক করা যায়। এটা বুঝতে পারছেন? দেখবেন কিছু সেটিংস আছে, জেস্টার পোস্টারে কিছু সেটিংস আছে, আপনি হাত দিয়ে উপরে দিয়ে করবেন, উপরের দিকে যাবে, হাত দিয়ে নিচে দিয়ে করবেন, ওয়েবসাইটের নিচে দিয়ে যাবে। আপনি চোখ দিয়ে উপরে দিয়ে তাকাবেন, মুখ দিয়ে মানে মাথার যে পজিশন আছে এই পজিশন দিয়ে উপর নিচে করবেন, ওয়েবসাইট উপর নিচে করবে। এটি ল্যাপটপের কিছু সেটিংস আছে বা ডিভাইসের কিছু সেটিংস আছে, আইফোনের সেটিংস আছে। তো ওই সেটিংস গুলো ট্র্যাক করা যায় যে আপনি কোন দিকে তাকাইছেন, আপনার চোখটা কোন দিকে তাকাইছে, আপনার হাতটা বা মাউসটা বা আপনার কার্সার যেটা আছে কার্সারটা কোন দিকে রাখতেছেন, এটি সব ট্র্যাক করে। ট্র্যাক করে করে তারা এই অ্যাডের পজিশন গুলো করে, যে কোন পজিশনে আমার দেখাইলে অ্যাডটা বেশি দেখবে, যেই পজিশনে অ্যাড বেশি দেখবে ওই জায়গাতে অ্যাড দেখে। বিষয়টা ক্লিয়ার? এই হচ্ছে কাহিনী। পিক্সেলটা দেখাইলাম না কারণ হচ্ছে যে অনেক সময় লাগবে দেখাইতে, টাইম নেই এত। একটু বলেন কোনো কিছু জানার আছে কি? আর সত্যি কথা বলছি, যদি আপনারা ঠিক করে কাজ করেন আমি পুরো পিক্সেল সেটআপ দেখাই দেবো। আমার পিক্সেল সেটআপ ক্লাস অনেক ইজি হয়, আর পুরো প্রসিডিউর লেখা আছে, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে করে খালি পিক্সেল সেটআপ করবে, কিছুই করা লাগবে। যত টেকনিক্যাল পার্টস জিনিসপত্র আছে সব আমি একদম পিডিএফ করে রেখে দিছি, মানে এটা তো ক্লাস নিতেই হয় আমার, এদিকে নেওয়া হয় না, বাইরে তো নিতে হয়, ওইদিকে সব রেডি করা আছে। এটা হচ্ছে আপনাদের জন্য গিফট হিসেবে আমি দিয়ে দেবো পিক্সেল সেটআপ, ঠিক আছে? পিক্সেল সেটআপও যদি করেন আপনারা, শুধু পিক্সেল নিয়েও কাজ করেন, মার্কেটে 5,000 টাকা প্রতি কাজে ল্যাপটপ 5,000 টাকা, 5 থেকে 6,000 টাকা নিতে হবে। বুঝতে পারছেন? পিক্সেল সেটআপ জিএ4 মানে কনভার্সন এপিআই এর যে কাজ আছে বা সার্ভার সাইডে যে কাজ আছে, সার্ভার সাইড করলে 8 থেকে 10,000 টাকা নিতে পারবেন আরামসে। বুঝতে পারছেন? আর পিক্সেল যদি করেন তাহলে 5-6,000 টাকা আরামসে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। বলেন কোনো কিছু জানার আছে কিনা? আজকে তো আপনারা সব থিওরি কথাই কইলাম, বুঝছেন নি আমার কথা, মাথা ঢুকছে নি? কারণ আপনি যদি মার্কেটিং এর থিওরি না বুঝেন, ভাই যতই টুলস শিখেন লাভ নেই। আপনার মার্কেটিং এর থিওরি আগে বুঝতে হবে।
মানে স্ট্র্যাটেজি কেমনে ডেভেলপ করছে এটাকে বুঝতে হবে। এরপর টুলস, একটা বই আছে হ্যালো ডিজিটাল মার্কেটার্স, ঠিক আছে, ওই বইটার হেডলাইনের নিচে দিয়ে লেখা আছে যে টুলস, সব টুলস শিখেই সব শেষ না, টুলসের পাশাপাশি জানতে হবে আরো অনেক কিছু। আসলে টুলস শিখলে আপনি সবকিছু করতে পারবেন। এই যে মানুষ দেখেন যে মনিটাইজেশন করে ইনকাম করতেছে, বা ধরেন ফেসবুক ফলোয়ার সেল করে ইনকাম করতেছে, এগুলো আসলে আপনার কোনো লাইফ নেই, মানে এগুলোর কোনো ফিউচার নেই। দেখবেন যে ওনারা অনেক করতেছে। একটু মার্কেটিং মাইন্ডে চিন্তা করেন, আপনি যদি একটু মার্কেটিং মাইন্ডে চিন্তা করেন, আপনি একটা পেজ নিয়ে মনিটাইজেশন করছেন, ধরেন আমার 1 ঘন্টার ভিতরে আমি মনিটাইজেশন করেছি বা 24 ঘন্টা মনিটাইজেশন করে দিচ্ছি, ফেসবুক বা ইউটিউবে কোনো সময় এটা ধরবো না। ফেসবুক আর ইউটিউব কি এতই পাগল যে আপনি একটা স্ক্যাম করছেন তারা এটা ধরতে পারতো না কোনো সময়? ধরবো না? ধরলো যেদিন ধরলো, ধরো আজকে থেকে 1 বছর পরে আপনারা ধরলো, এই 1 বছরে আপনি পেজের অনেক অপটিমাইজ করছেন, পেজের অনেক ভালো করে কাজ করছেন, পেজে অনেক ভালো করে কাজ করছেন, আপনি সুন্দর করে মার্কেটে একটা নিজের পজিশন করছেন, ওই পেজটা ধ্বংস করে দিল, তখন আপনার পজিশন কই যাবো? শেষ। কিন্তু তো আপনি ডে ওয়ান থেকে খুব প্রপারলি ফেসবুকের যে নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী কাজ করতেছেন, ফেসবুক আপনার সাহায্য করবো, ফেসবুক আপনার রিচও দিবে, আপনি টিকটকের অ্যাড চালান, অ্যাডের ভিতরে ভালো রেসপন্স পাবেন, 2 বছর পরে আপনি এটাকে ব্র্যান্ডে ক্রিয়েট হয়ে যাবে। তো আপনি আমারে বলেন যে আপনি 5 টাকা বা 10 টাকা বা 50 টাকায় 500 ফলোয়ার কিন না, বা 1500 টাকায় একটা মনিটাইজেশন কইরা যে প্রফিট হইতেছে, আপনি 2 বছর পরে ওই প্রফিটটা পান, আপনার কোনো লস আছে? 2 বছর পরে ওটা আপনার হবে সম্পদ। আর এটা করে আপনার এটা একটা 2 বছর পরে এটা লাইবিলিটিস। আপনি স্ক্যাম সার্ভিস দিবেন না আপনি প্রপার মার্কেটিং করবেন? আপনি যদি প্রপার মার্কেটিং শিখেন, আপনি আজকে হন কালকে হন 5 বছর পরে হন একটা ব্র্যান্ডের সাথে কাজ করতে পারেন, কাজ করার এবিলিটি হবে আপনার। কিন্তু আপনি আজ ডে ওয়ান থেকে স্ক্যামিং শিখতেছেন, ডে ওয়ান থেকে আপনি স্ক্যামিং শিখতেছেন, স্ক্যামিং শিক্ষা স্ক্যামিং ডিজিটাল মার্কেটিং করতেছেন, ডিজিটালে কাজ করে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল নিয়ে কিছু মার্কেটিং করলে ডিজিটাল মার্কেটিং। এটা তো আর এরকম সিস্টেম না। ধরেন আপনি স্ক্যামিং শিক্ষা আপনি কাজ করতেছেন, সার্ভিস দিতেছেন, আপনি মাসে 10,000 20,000 ইনকাম করতেছেন, লাভ কি? আপনি হচ্ছে একজন স্ক্যামার। আপনি মার্কেটার, আপনি নিজেরা বলতে পারবেন আপনি না মার্কেটার? আপনি নিজের মার্কেটার বলতে পারবেন? বলতে পারবেন আপনি টাল মার্কেটার। ডিজিটাল ডিজিটাল বাদ দিয়ে দিত আপনি টাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার বলতে পারবেন? ডিজিটাল মার্কেটিং বলতে হলে আপনার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে প্রপার ধারণা থাকতে হবে যে কোনটা স্ক্যাম সার্ভিস কোনটা প্রপার সার্ভিস। এখন আপনার উপর ডিপেন্ড করবে আপনি স্ক্যাম সার্ভিস দিবেন না প্রপার সার্ভিস দিবেন। আমি স্ক্যাম সার্ভিস দেই না, আমি স্ক্যাম সার্ভিস পারিও না, আমি দেইও না, শিখাইও না। বুঝতে পারছেন? এই যে পিক্সেল সেটআপ করছি, আপনার কি মনে হয় না ই কমার্স, এই যে আপনারা দেখাইলাম এতক্ষণ একটা ই কমার্স এটার লাগে দাঁড়ায় রয়েছে, যে ক্লায়েন্ট কোন দিকে আসছে, কোনটা পছন্দ হচ্ছে, কিভাবে পছন্দ হচ্ছে, এটা কি স্ক্যামিং সার্ভিস কোনো দিকে মনে হয়েছে? মানে 1% স্ক্যামিং সার্ভিস মনে হয়েছে? কিন্তু আমি কিন্তু আপনার স্ক্যাম সার্ভিস দেখাইছি ওইটার ভিতরে, এদিকে কিন্তু আমি আপনাদের স্ক্যাম সার্ভিস দেখাইছিও একটা, মানে ব্ল্যাক হ্যাট ডিজিটাল মার্কেটিং দেখাইছিও আপনার এদিকে, যে ওনারা এদিকে লারিব লারিব এদিকে 2টা পিক্সেল সেট করে রাখছে, এটা কিন্তু রিকমেন্ডেশন না ফেসবুকের। ফেসবুকের রিকমেন্ডেশন হচ্ছে একটা পিক্সেল একটা ওয়েবসাইট, ফেসবুকের রিকমেন্ডেশন একটা বিজনেস ম্যানেজার, একটা বিজনেস একটা অ্যাডস ম্যানেজার, এটা হচ্ছে ফেসবুকের রিকমেন্ডেশন। কিন্তু আপনি যারা 3-4টা রাখতে পারেন, মাল্টিপল অ্যাডস ম্যানেজার রাখতে পারেন, মাল্টিপল পিক্সেল রাখতে পারেন, মাল্টিপল বিজনেস ম্যানেজার রাখতে পারেন, কারণ আপনি জানেন না কোন সময় ফেসবুক আপনার রেস্ট্রিক্টেড করে, কারণ আপনি জানেন না অ্যাডস ম্যানেজার কোন সময় রেস্ট্রিক্টেড হবে, জানেন না কোন সময় পিক্সেলটা ক্র্যাশ করবে, এই কারণে তারা রাখে। এটার আমি স্কেল বলতে পারতেছি না, কারণ এটা আমার ব্যাকআপ। বুঝতে পারছেন? কিন্তু আপনি একটা ওয়েবসাইটের ভিতরে 5-6টা পিক্সেল বলা দিয়েছেন, তখন কিন্তু আপনার ডাটা ঠিক করে যাবেন। বুঝতে পারছেন? ওইগুলো হচ্ছে আপনার বুঝতে হবে যে কোনটা স্ক্যামিং সার্ভিস। আপনি কি ডিজিটাল মার্কেটার হইতে চান না আপনি ডিজিটাল নামে টাল মার্কেটার হইতে চান, এটা হচ্ছে আপনার আপনার ইচ্ছে। আমি আপনাদেরকে বলেন, বুঝি না পিক্সেল কাজ করতেছে না কেন? পিক্সেল অনেক সময় দেখা যায় যে আপনার যে পেজটা আছে পেজটা ঠিক করে লোড নেন, এই পিক্সেল প্রতিটার পিছনে কিন্তু কোড আছে, প্রতিটা পিক্সেলের কোড, ধরেন ভিউ কন্টেন্ট এটা কোড আছে, অ্যাড টু কার্ট এটা কোড আছে, পারচেজ একটা জাভা স্ক্রিপ্ট কোড আছে। এই যে জাভা স্ক্রিপ্ট কোডগুলো আছে এগুলো আমরা চাইলে ওয়েবসাইটের হেডার যেটা আছে হেডার পার্ট, ওই হেডার পার্টে বসাইতে পারি, কিন্তু বাইরে বসাই দিলে ওয়েবসাইটের লোডিং টাইম বেড়ে যায়। এই কারণে আমরা কনফিগার ট্যাগ ম্যানেজার দিই। অনেক সময় হয় কি ওয়েবসাইট গুলো ঠিক করে কনফিগার মানে লোড করতে পারে না, আমাদের নেটের কারণে নেটওয়ার্ক স্পিডের কারণে এগুলো লোড হয় না ঠিক করে। এখন ধরেন আপনার একটা জিনিস খেয়াল করেন, আপনার সেলস করা দরকার না আপনার ট্র্যাক করা দরকার? সেলস করা দরকার। প্রথমে ওয়েবসাইটটা লোড হয়ে যায়, ওয়েবসাইট লোড হওয়ার পরে আবার ট্র্যাকার লোড হয়। বুঝতে পারছেন? এদিকে দেখেন আরেকটা টুলস আছে, এদিকে দেখেন এই টুলসটা ওয়েবালাইজার,
আমার ওয়েবকে অ্যানালাইজ করে, আমার যে এই ওয়েবটা আছে, ধরেন আমার ক্লায়েন্টের পেজ আছে, এই ক্লায়েন্টের পেজের ভিতরে কি ধরনের কি কি কনফিগার করা আছে সব আমি এদিক থেকে দেখতে পাবো। মানে এই ওয়েবসাইটের ভিতরে যা যা কনফিগার করা আছে সব আমি এদিক থেকে দেখতেছি। ট্যাগ মেজার কনফিগার করা আছে, শপিফাই কনফিগার করা আছে, টিকটক পিক্সেল কনফিগার করা আছে, ফেসবুক পিক্সেল কনফিগার করা আছে, ডেভেলপ কি দিয়ে করছে এটা করা আছে, লাইভ চ্যাট কি দিয়ে করতেছে, জাভা স্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক কোনটা আছে, সিকিউরিটি দ্বারা কোনটা ইউজ করতেছে, জাভা স্ক্রিপ্ট লাইব্রেরি কোনগুলো ইউজ করতেছে, এরপর হচ্ছে তাদের ফন্ট স্ক্রিপ্ট কি আছে, ইউআই ফর্মে ইয়ে কি আছে, কি বলে ফ্রেমওয়ার্কটা কি আছে, সব আপনি এদিকে দেখতে পাচ্ছেন। কারণ সবকিছু কি আমার দরকার আছে? আমার সবকিছু দরকার নেই। আমার কি কি দরকার আছে এদিকে? ট্যাগ ম্যানেজার কনফিগার করা, মানে অ্যাজ এ মার্কেটার আমার কি কি দরকার আছে? ট্যাগ ম্যানেজার কনফিগার করা আছে কিনা, পিক্সেল অ্যানালিটিক্স এর জন্য আমার কি কি কনফিগার করা আছে, এই জিনিসটা আমার দেখতে হবে। কারণ এটা তো ধরেন আমি দেখলাম, এখন আমার কম্পিউটার আছে না, ধরেন আমি গড়ের বাজারের মার্কেটার, ঠিক আছে, গড়ের বাজারের সম লেভেলে খেলতেছে এরকম কম্পিউটার কারা আছে, তাদের ওয়েবসাইটে কি কি কনফিগার করা আছে যেটা আমার ওয়েবসাইটে না, এটা বাইর করতে হবে না? এটা আমরা কি বলি? কম্পিউটার অ্যানালাইসিস। কম্পিউটার অ্যানালাইসিস করতে গেলে আমার এই যে সফটওয়্যারটা বা এই যে এক্সটেনশনটা আছে, এক্সটেনশনটা আমার হেল্প করতেছে না? ধরেন আমি টিকটক পিক্সেল কানেক্ট করে রাখছি, কিন্তু আমার কম্পিউটার করে নাই, এটা আমার একটা প্লাস পয়েন্ট না? এখন ধরেন আমার কম্পিউটার গুগলের একটা কনভার্সন এপিআই দিয়ে কানেক্ট করে রাখছে, কিন্তু আমি কানেক্ট করি নাই, এটা আমার জন্য একটা উইকনেস না? কারণ সে ইনফরমেশনটা গুগলেও পাঠাইতেছে। ইন ফিউচার গুগল যখন আপডেট হয়ে যাবো, অ্যাড চালানো শুরু করবো বাংলাদেশের, মানে তারা বাংলাদেশে অলরেডি গুগল অ্যাড চলে, যদি তারা গুগল অ্যাড চালানো শুরু করে তখন আমার থেকে কাস্টমার বেশি তারা পাবে না? তো আমার এদিকে উইকনেস আছে কি? গুগল অ্যাডের কনভার্সন, তা আমি এদিকে গুগল অ্যাডের কনভার্সনটা অ্যাড করতে পারি। বুঝতে পারছেন? আমরা এটা রিসার্চ বেসিসে অ্যাড করতে পারি, আর যখন আমার কাছে প্রথমে কোনো ওয়েবসাইট আসে তখন আমরা এটা ডায়াগনস্টিক করি, অডিট করি আর কি। বুঝতে পারছেন যে কি কি যে কাজ করা আছে? আমার কথা বুঝতে পারতেছেন? এই যে শপিফাই সম্পর্কে ধারণা আছে নি? তাই হালকা ওই যে হালকা পাতলাটা রেহেন করবেন না। আমরা এদিকে দেখি যে এই যে ই কমার্স বিজনেসটা আছে, এই ই কমার্স বিজনেসটা কোন সিএমএস এর উপর ডিজাইন করা আছে, কাস্টম মেড নাকি কোনো সিএমএস এ করা আছে, মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে করা আছে? এদিকে দেখা যায় শপিফাই এর উপরে করা আছে, ঠিক আছে। কিন্তু এটা আমি যতদূর জানি, ঘরের বাজার শপিফাইতে হয়তো শপিফাই আছে, কিন্তু তার পাশাপাশি তাদের কাস্টমও কোড আছে, তারা মনে হয় তারা মনে হয় শপিফাই করান না। আমি যতদূর জানি এটা শপিফাই না, কারণ এটা হচ্ছে আমার আমার যে বস আছে, এটার ইয়ার কনফিগার করছে আমার বস। তো ওই ক্ষেত্রে আমি জানি যে এটা শপিফাই না, মনে হয় হইতে পারে শপিফাই, মানে সিএমএস টা শপিফাই রাখছে ব্যাকএন্ডে যারা কাজ করছে। যাই হোক, সমস্যা নাই। তো ওই বিষয়গুলো দিয়ে আমরা কাহিনী কাজ পাস করি আর কি। আপনি কি কোশ্চেন করছিলেন জানি আমারে? পিক্সেল কাজ করে না ওই কারণে যে লোড হয়ে যাচ্ছে, আমার ওয়েবসাইট আগে লোড হয়েছে, হয়তো কোনো কারণে আমার কোডটা লোড হইতেছে না, বা এরকম হতে পারে আমার এই কোডটা, মানে আমার যে পিক্সেলটা আছে এই পেজে যে পিক্সেলটা আছে ওটা ঠিক করে কাজ করতেছে না। ঠিক আছে, পিক্সেল অনেক সময় কাজ করে না, কাজ করা বন্ধ করে দেয় বিভিন্ন আপডেটের কারণে, তো ওইগুলো যায় আবার ঠিক করতে হয়। এই হচ্ছে কাহিনী আর কি। এবার বলেন আর কিছু জানার আছে কি? বহুত কথা বলেছি, আপনার তো কথাই কন। মেইন কথা হচ্ছে প্রচুর পড়তে হবে, থিওরি পড়তে হবে, প্র্যাকটিস করবেন, ঠিক আছে, প্রচুর পড়তে হবে, মার্কেটিং নিয়ে পড়ালেখা করতে হবে। ওই যে গুগল গ্যারাজের কথা কইছিলাম, মনে আছে? গুগল গ্যারাজ, ব্লুপ্রিন্ট, ফেসবুক ব্লুপ্রিন্ট, এইগুলোর ভিতরে কোর্সগুলো করে ফেলবেন, যেহেতু কোর্স করতেছেন ওই কোর্সের পাশাপাশি ওই কোর্সগুলোও করেন, করলেও কি হবো, সার্টিফিকেটগুলো আপনাদের কালেক্ট হয়ে যাবে, মানে এই কোর্সও করতেছেন ওইগুলোও করেন। বুঝতে পারছেন? ওইগুলো কিন্তু আপডেট হয়, গুগল গ্যারাজের কোর্সও আপডেট হয়, মানে স্কিল শপের কোর্সও আপডেট হয়, আবার ব্লু প্রিন্টের কোর্সও কিন্তু আপডেট হয়। এগুলো কিন্তু এই রুম না, 2010 সালে একটা দিয়েছে, আনা চলতেছে, এটা মেটা ব্লু প্রিন্ট। মেটা ব্লু প্রিন্টের কোর্সগুলোও করবেন, ওই দিক থেকেও সার্টিফিকেট দেয়, আবার স্কিল শপ থেকেও সার্টিফিকেট দেয়। তো সার্টিফিকেটগুলো যেহেতু ফ্রিতে পাইতেছেন, সার্টিফিকেট নিয়ে নেবেন। আর গুগল গ্যারাজের কোর্সে যদি সার্টিফিকেট থাকে, বাংলাদেশের মার্কেটে আপনি জব পাবেন, এটা শিওর। বুঝতে পারছেন বিষয়টা? তো এগুলো করে নেন, আশা করি ভালো কিছু করতে পারবেন, ইনকামও করতে পারবেন ইনশাল্লাহ। খালি ইনকাম আনলে একটু নিজের আর একটু লাড়া দেন, যদি জমা থাকেন কাজ হবো না, কিন্তু জমে থাকা যাবে না, রেগুলার ইয়ে করেন না। আপনারা ভিডিও কন্টেন্ট বানান, সমস্যা কি? কোনো সমস্যা আছে? আপনি তো ভিডিও বানানি, মিউজিক টিউজিক দিয়ে ভিডিও বানান না,
ওই বানানোর সময় আপনি আস্তে আস্তে, মানে আমি বলতেছি না যে আপনি আজকে থেকে বানান, ধরেন আজকে আপনি কন্টেন্টটা রেডি করেন, কি কথা বলবেন, একটু রিসার্চ করেন এটা নিয়ে, এটার সম্পর্কে আর কোনো ভিডিও আছে কিনা দেখেন, দেখার পরে আস্তে আপনি একদিন পরে বা 2 দিন পরে প্রিপারেশন নিয়ে সুন্দর করে আস্তে আস্তে ভিডিও বানানো শুরু করেন। তখন দেখবেন ওই ভিডিওগুলো যখন মানুষের কাছে যাওয়া শুরু করবো, তখন আপনি ক্লায়েন্ট পাওয়া শুরু করবেন, আপনার নিজের একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হবে। ঠিক আছে, ব্র্যান্ড ভ্যালুটা হচ্ছে মাস্ট। ব্র্যান্ড ভ্যালু যত বেশি বাড়াইতে পারবেন তত ভালো করে আপনি ক্লায়েন্ট অ্যাকোয়ার করতে পারবেন। এটা ভাই করতে হবে। বর্তমানে আগের বিজনেস গুলো কেমন হতো জানেন? এক্স্যাক্টলি, আপনি যা শিখতেছেন তাই আপনি ভিডিও করেন, মানে উইকে উইকে কি কি কাজ করবেন এইটাই। সেটাই, আপনার কিন্তু এমন উচিত হচ্ছে ভিডিও কন্টেন্টে ফোকাস করা। যত বেশি ভিডিও কন্টেন্টে ফোকাস করবেন তত বেশি দেখবেন আপনার একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হয়েছে। আর যেটা বলতেছিলাম, বর্তমানে যে বিজনেস মডেলটি আছে, খেয়াল করবেন, প্রথমে কিন্তু তারা পপুলার হয়, ইউটিউব, ফেসবুক, টিকটক এগুলোর ভিতরে তারা পপুলার হয়। পপুলার হওয়ার পর তারা একটা বিজনেস ক্রিয়েট করে। ঠিক আছে, কারণ তারা সেল করে কার কাছে? তাদের যে সাবস্ক্রাইবার আছে বা ফলোয়ার আছে তাদের কাছে কিন্তু সেলটা করে। মার্কেট বেস বানায় প্রথমে, ক্লায়েন্ট বানায় প্রথমে, অডিয়েন্স একটা সেট বানায়, বানায় একটা বিজনেস করে এর কাছে ব্যবসা শুরু করে। তো আগের বিজনেস গুলো কি হইতো? আগে বিজনেস বিল্ড করতো, তারপরে যায় তারা পপুলার হইতো। যেমন ধরেন বড় বড় ব্র্যান্ড যারা আছে, ধরেন স্কোয়ার, স্কোয়ারের যে মালিক আছে তার নাম জানেন আপনি? কেন জানেন না? কারণ তারা বিজনেস দ্বারা পরিচিত, তাদেরকে তারা একটা সত্তা বানিয়ে নিয়েছে বিজনেসটাকে, কিন্তু তাদেরও একটা চেয়ারম্যান আছে। ওই চেয়ারম্যানের নাম জানেন? জানেন না। কিন্তু আপনারা যদি বলি যে আর এস ফাইভ চিনেন নি? ধরেন আর এস ফাইভ এর যে ক্যাপের বিজনেস আছে, ওই ক্যাপের বিজনেসের পেজের নাম যদি কই, তাহলে আপনি কই দেবেন এটা আর এস ফাইভ। কারণ কি? কারণ তারা প্রথমে নিজেরা ভাইরাল করছে, বা প্রথমে তাদের ব্র্যান্ড বানাইছে, নিজেরা ব্র্যান্ড বানাইছে, বানানোর পরে তারা একটা প্রোডাক্ট ব্র্যান্ড বানাইছে, তখন তারা অটোমেটিক সেল করতে পারতেছে। তো এই কারণে আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং করতেছেন বা ডিজিটাল মার্কেটার হওয়ার প্ল্যান আছে, বিকাম আ ডিজিটাল মার্কেটার, নট আ অপারেটর। অপারেটর কারা? আপনার কাছে আসছে, ভাই এটা বুস্ট করা লাগবে, আপনি বুস্ট করে দিয়ে দিচ্ছেন, না, এটা একটা ডিজিটাল মার্কেটারের কাজ না। ডিজিটাল মার্কেটারের কাজ কি? আসছে, ঠিক আছে, আপনি কাজ নেন, কাজ নেওয়ার পর ওনার সাথে মিটিং করেন যে ওনার বিজনেস কি অবস্থা, কথা বুঝেন, পেজের অবস্থা দেখেন, অপটিমাইজ করতে হলে ওনারা বলেন অপটিমাইজ করতে হবে। ইনিশিয়ালি কম টাকা নেন, 200-300 টাকা কাম করে দেন, কোনো সমস্যা নেই, আপনি টাকা আইতেছে তো, ক্লায়েন্টের তো কাজ হইতেছেন, এক্সপিরিয়েন্স তো হইতেছে, আপনি টাকা নেন কম, সমস্যা নাই। কিন্তু আপনি এই ক্লায়েন্টের যদি পান, আপনি এই ক্লায়েন্টের যদি সার্ভিস দিতে পারেন, হ্যাঁ বারবার আপনি রিয়াক্ট চালান, বুঝতে পারছেন? আর আপনি যদি এটা করেন যে আপনার কাছে ক্লায়েন্ট আছে, ভাই এটা বুস্ট করে দেন, আপনি বুস্ট করে দিয়েছেন, সেলস হয়েছে, হ্যাঁ আপনার থেকে যাবো। আপনার প্রথমে মার্কেটিং এর মেইন বিষয় হচ্ছে আপনার কথা কইতে জানতে হবে। আপনি প্রথমে কথা কয়ে তার আটকে দেবো, এরপরে আপনি কাজ দিয়ে আটকাবেন, বুঝতে পারছেন? আপনি ওনার সাথে খুব পজিটিভলি কথা বলবেন, আপনি নেগেটিভ কথা বলছেন পজিটিভলি বলবেন, তাহলে দেখবেন যে ক্লায়েন্ট অটোমেটিক আটকে গেছে। আপনার কথা বলা যত সুন্দর হবে, আমি আপনার সাথে যেমন কথা বলতেছি, আমি কি নতুন একটা পেজে যাই সেম কথা বলবো, মানে সেম ভাবে কথা বলবো? কেউ কি আসছে? এটা কেন? আচ্ছা, ধরেন আমি একটা ক্লায়েন্টের সাথে কি আমি এমনি কথা বলবো? আমি কিন্তু ওনার সাথে সুন্দরভাবে কথা বলতে হবে। তো ওইভাবে আপনার নিজের মেন্টালি প্রিপারেশনটা নেন। আরেকটা করেন, ওই যে যেটা বললাম ভিডিওতে ফোকাস করেন, ভাই ভিডিও কিন্তু ফোকাস করা আমারও ইচ্ছা আছে, কিন্তু কাহিনী হচ্ছে আপনারা দিয়ে ক্লাস করে দেয়া বাড়ির যায় কাজ করে এরপরে আর করতে পারলাম না, ভিডিও ইচ্ছে। আমার কন্টেন্টও রেডি আছে, মানে আমার কন্টেন্ট না, আমার পুরো ইয়ার লাগে, মানে অ্যাডস মার্কেটার লাগে কন্টেন্টই রেডি, না ডিজাইন করার সময় পাইতেছি না কন্টেন্ট বানানোর সময় পাইতেছি। তো আপনারা যেহেতু সময় আছে, যা শিখতেছেন এটা তো বলেন বলেন, যা আরো নতুন শিখতেছেন ইউটিউব থেকে যেগুলো জানতেছেন ওইগুলো নিয়েও কন্টেন্ট বানান, একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 মাস কনসিস্টেন্সি ধরে রাখেন। সোশ্যাল মিডিয়া ক্লাস করছেন, সোশ্যাল মিডিয়া ক্লাস করছেন যেহেতু অবশ্যই জানেন যে সোশ্যাল মিডিয়ার মেইন জিনিস হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি যত বেশি থাকবো তত বেশি আপনি